শুভ অপরাহ্ন। সকলের জন্য শুভকামনা। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতা 2026 উপলক্ষে নবগ্রহ তত্ত্ব পাঠ করবেন প্রদীপ কুমার মণ্ডল, উড়িষ্যা। প্রদীপ কুমার মণ্ডল, উড়িষ্যা। গুরুজি করি আরম্ভ। হুম। ওম জবাকুসুম সংকাশং তস্য পেয়ং মহাধৃতিং ধন্তারিং সর্বপাপগ্নঃ প্রণতোস্মে দিবাকরম দিব্যশঙ্খতুষারাভ্যং ক্ষীরোদা নমসম্ভবং নমামি শশিনং ভক্তা শম্ভোর্মুকুটভূষণಂ ধরণীগর্ভসম্ভূतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तोचं लोहितं नमाम्यहं प्रियङ्गुकलिकश्यामं रूपिणं प्रतिमां बुधं सौम्यं सर्वगुणपेतं तं नमामि शशिनं सुतं देवतानां ऋषीणां च गुरुकन्नकसन्निभं वन्दे भूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हेमकुन्दमिललाभं दैत्यनं परमं गुरुं सर्वशास्त्रप्रवक्तारं भार्गवं प्रणमङ्महं नीलाञ्जयचयपक्षं रविसूतमाग्रहं छायाया गर्भसम्भूतं वन्दे भक्तशनिच्चरम् अर्धकायं महाघोरं चन्द्रादित्यविमर्दकं सिंहिकायसुतं रौद्रं तं राहु प्रणमङ्महं पलालधूमसङ्काशं ताराग्रहविमर्दकं रुद्ररुद्रत्मकं क्रूरं तं केतु प्रणमङ्महम् ॐ नमो नमः। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতার বিষয়ে প্রথম বক্তব্য রাখবেন অ্যাস্ট্রোলজার নীরজ কান্তি রয়, পত্র প্রতিষ্ঠানের শিক্ষক এবং কোঅর্ডিনেটর। বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির মাননীয় সভাপতি এবং মাননীয় মহাসচিব তথা অধ্যক্ষ বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির গুরুজি ডক্টর কেসি পাল মহোদয় সহ উপস্থিত সকল জ্যোতিষীবৃন্দ, জ্যোতিষ শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আমার শ্রেণীভেদে প্রণাম, নমস্কার, শুভেচ্ছা, শুভকামনা। আজকে আমরা একটা বিগত দিনের পরিসংখ্যান বা বিগত দিনের পরিকল্পনার দ্বিতীয় ধাপে আছি। যে কার্যক্রমটা শুরু হয়েছিল 12ই নভেম্বর 2025-কে ঘিরে। প্রশ্ন আসতে পারে যে 12ই নভেম্বর 2025 কি ছিল, আর এই বিষয়ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতার পেছনে গল্পটাই বাকি। আপনারা জানেন বিগত বছরে যারা আমাদের সাথে ছিলেন, আমাদের বর্তমান উচ্চতর শিক্ষার্থী এবং আমাদের যারা সতীর্থবৃন্দ আছেন, তারা জানেন যে বিগত বছর 12ই নভেম্বর 2025 উপলক্ষে আমরা একটা মহা আয়োজন করেছিলাম। সেটা হচ্ছে গুরুজি ডক্টর কেসি পাল মহোদয়ের জন্ম সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটা সম্মেলন তথা সুবর্ণ জয়ন্তী উদযাপন। এবং এই উদযাপনটা যে প্রেক্ষাপট থেকে আসছিল সেটা হচ্ছে একজন প্রথিতযশা মানুষের মানুষের মনের ভিতরে পুঞ্জীবিত অপর জ্যোতিষীকে মূল্যায়িত করার একটা স্পৃহা থেকে। আপনারা জানেন বা যারা ইতিমধ্যে নতুন যারা আছেন তারা অনেকেই এর পিছনে ইতিহাসগুলো জানেন না। আমরা হাঁটি হাঁটি পা পা করে কতটুকু আজকে এতদূর পর্যন্ত এসেছি, যার নিরলস পরিশ্রম, অক্লান্ত প্রচেষ্টা এবং নির্ঘুম রাত কাটানোর মানে ওই যে ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন সেটা যেটা মানুষ ঘুমাতে দেয় না, মানুষকে ঘুমাতে দেয় না, সেই স্বপ্নের একটা সঠিক রূপ দেওয়ার জন্য যিনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন সে গুরুজি ডক্টর কেসি পাল মহোদয়ের মনের ঐকান্তিক প্রচেষ্টা থেকে। ব্যক্তিগতভাবে একদিন তিনি আমার সাথে আলাপ করলেন যে আমি মানুষ কতদিন বাঁচে সেটা তো বলা যায় না, কিন্তু বাংলার জ্যোতিষ সমাজ বা এই উপমহাদেশের জ্যোতিষ সমাজ আমরা যদি বলি এর জন্য কিছু করে যেতে চাই। তো যে কোনো ভাবেই
দীর্ঘক্ষণ আলাপ আলাপ বললাম যে স্যার আপনি কি করতে চান? উনি বললাম যে এমন কিছু করতে চাই যেটা মানুষ অন্তত শুধুমাত্র এই বিষয়টার জন্য জ্যোতিষশাস্ত্রের প্রতি প্রচন্ড অনুরাগী হয়ে উঠবে এবং এটি নিয়ে চর্চা করবে এবং এটাকে বাঁচিয়ে রাখবে। আমি তার জন্য একটা বীজ রেখে যেতে চাই। কিভাবে কি করা যায়? তারপরে প্রেক্ষাপটে পরবর্তীতে তাই আমি বললাম যে স্যার আপনি এটা কিভাবে করতে চান, যে এটা উনি, আমি বললাম যে, উনি বললেন যে আমি এটা আমার সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে করতে চাই, যার একটি টাকাও বা একটি অর্থ কারো কোনো অনুদান নয়, আমার পরিশ্রম লব্ধ অর্থ থেকে আসবে। তারপর আমরা একটা রূপরেখা দাঁড়া করালাম। সেটা কি? ডক্টর কেসি পাল সম্মাননা পদক। আপনারা জানেন যে পৃথিবীতে অনেক ধরনের পুরস্কার আছে। ভারতে পদ্মশ্রী পুরস্কার আছে, আমাদের স্বাধীনতা পুরস্কার আছে, একুশে পদক আছে, বিভিন্ন পদক আছে। সেই হিসেবে আমরা জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন ধরনের পদক দিয়ে থাকি, শ্রীবিগু, পরাশর, এইরকম অনেক মহামুনি ঋষিদের আহ নামে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি। ঠিক তারই মতোই বাংলাদেশের জ্যোতিষশাস্ত্রে ইতিহাস গড়ার জন্য বা স্বাক্ষর রেখা যাওয়ার জন্য একটা মাইলস্টোন তৈরি করার জন্য ডক্টর কেসি পাল মহোদয় উদ্যোগ নিলেন ডক্টর কেসি পাল সম্মাননা পদক, যার অর্থায়ন করবে ডক্টর কেসি পাল ফাউন্ডেশন। তাইলে এই পদক ঘিরে কি থাকতে পারে কৌতূহলের বিষয়? কিভাবে আমাদের জ্যোতিষী বৃন্দকে মূল্যায়িত করা যায়? তাই আমি বললাম যে স্যার, পদকটা এইভাবে দেওয়া যায় না। পদক দিতে গেলে তো কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া গুলো আমাদের ফিল আপ করতে হবে। এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে গেলে আমাদের কি করা উচিত? পরবর্তীতে আমরা একটা, আমাদের আরো শিক্ষক বৃন্দ আছেন, আমাদের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট মহোদয় আছেন, জয়ন্ত স্যার আছেন, ওনাদের সাথে আমরা আলাপ আলোচনা ক্রমে ঠিক করলাম যে এইটার ক্রাইটেরিয়া পার করতে হলে আমাদেরকে একটা ফ্রেমে নিয়ে আসতে হবে। ফ্রেমটা কি? একটা প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতার দুইটা স্তর থাকবে। প্রথম স্তরে এই যেটা আপনারা শুনলেন এতক্ষণ এই থাকবে, দ্বিতীয় স্তরে এই থাকবে। ওইখান থেকে আমরা 5 জনকে 5টি সাবজেক্টে মূল্যায়িত করব বা করা হবে। যেহেতু আমাদের ইতিমধ্যেই আমরা বাকি 3টা সাবজেক্টে আমাদের এরকম এক্সপার্ট আমাদের এই প্রতিষ্ঠান থেকে গড়ে উঠেনি, যার কারণে ইতিমধ্যে শুধুমাত্র 2টা সাবজেক্টে সেটা দেওয়া হচ্ছে। তাহলে তার পরিসরটা কি হবে? মানে আমাদের চিন্তাটা কিভাবে আসছে দেখেন, তাহলে গন্ডিটা কি হবে? আমরা তো সেটা হঠাৎ করে সারা দেশে যেতে পারতেছি না, আর হঠাৎ করেই বিশ্বে ছড়িয়ে দিতে পারতেছি না। তখন শুরু হলো যে এইখানে শুধুমাত্র সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে সার্টিফাইড অ্যাস্ট্রোলজাররা অংশগ্রহণ করতে পারবে। সার্টিফাইড কারা? যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়ে এখান থেকে সার্টিফিকেট অংশগ্রহণ করেছেন, সার্টিফিকেট অর্জন করেছেন, তারাই সার্টিফাইড। আদার সার্টিফাইড আছেন, কিন্তু আমাদের গন্ডিটা প্রথমে যাচ্ছি যে আমরা স্টেপ বাই স্টেপ যেতে। তাহলে পুরস্কার কি হবে? বাছাই প্রক্রিয়া বা কি হবে? আর কারাই বা মূল্যায়িত হবে? পুরস্কারের জন্য গুরুদের মাথা খারাপ যে কি দেওয়া যায় পুরস্কার, সেটা নিয়ে আমরা আবার মিটিং করলাম। মিটিং করে নির্ধারিত করা হলো একটা ওয়াল গ্লোব, যেটা হচ্ছে আপনি অ্যান্টিক আইটেম, যে আইটেমটা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। গ্লোবটা কেন? তার একটা বিশেষত্ব আছে। জ্যোতিষ শাস্ত্র মানেই পৃথিবী। এই পৃথিবীকে, পৃথিবীর মানুষ হিসাবে আমাদের জীবনে তা প্রতিফলিত হচ্ছে। সেই পৃথিবীকে আপনার আপনার টেবিলে স্থাপন করাই জ্যোতিষ শাস্ত্রের উদ্দেশ্য, এই এই ডক্টর কেসিপাল পদকের উদ্দেশ্য। এবং আপনার একটা পরিচিতি এই গ্লোবের মাধ্যমে সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়াই এর একটা উদ্দেশ্য। গ্লোব তো দেওয়া হলো, শুধু কি গ্লোব না, একজন জ্যোতিষীর জ্ঞান অর্জনে যে বিষয়গুলো সহযোগিতা করে তার জন্য চিন্তা করা হলো যে আমরা কিছু বই দিব, যে বইগুলো সহজেই পাওয়া যায় না। যারা বাংলাদেশে অ্যাস্ট্রোলজি চর্চা করেন তারা কিছু কিছু রেয়ার বই আছে যে বইগুলো সহজে বাংলাদেশে পাবেন না, তার জন্য অনেক কাঠখড় পোড়াইতে হয়। সেই বই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তা আমি গুরুজিকে বললাম যে বই দিলেন, গ্রুপ দিলেন, কিন্তু স্যার আহ কিন্তু একটা পুরস্কার হিসেবে তো একটা মানি থাকে, এটা সব জায়গায় দেওয়া হয়।
তখন নির্ধারিত হলো যে একটা প্রাইজ মানি দেওয়া হবে, যেটা পুরস্কার এর, এটা পুরস্কার না ঠিক, প্রাইজ মানে পুরস্কারের অনুষঙ্গ হিসেবে ওইটাই পুরস্কার, কিন্তু বাকিটা কিন্তু পদক। গ্লোবটা হচ্ছে পদক, সম্মাননা পদক, একটা প্রাইজ মানি, দুর্লভ কিছু গ্রন্থ। সেই গ্রন্থ আপনার টেবিলে আপনার অধ্যয়নের জন্য, আপনার স্বীকৃতির জন্য এই ডক্টর কেসি পাল সম্মাননা পদকের আন্ডারে কিন্তু এই জিনিসগুলো একটা কমপ্লেক্ট প্যাকেজ দেওয়া হচ্ছে। সেই স্বপ্নে আমাদের প্রথম স্টেপ আমরা 2025 সালে 5 জন বিজয়ীর মধ্যে বোধহয় এখানে 3-4 জন উপস্থিত আছেন, এক স্টেপ পার হয়ে আসছে। এবার আমরা দ্বিতীয় ধাপে আছি। তখনকার সময় আমরা যাদের বিজয়ী, যাদেরকে নির্ধারণ করা হয়েছিল, অবশ্যই যারা বিজয়ী হয়েছিলেন সবার মধ্যে অন্যতম বলে হয়েছিলেন। বিগত বছরে যারা পড়া হয় এবার, তাহলে বিগত বছরে তাদের আমাদের ক্রাইটেরিয়া কি হবে? সবাই কি বারবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? না, যেহেতু যে কোনো পদক সবাই একবারই গ্রহণ করবে। তো সেই ক্ষেত্রে আহ এই ক্ষেত্রে নিয়ম করা হলো যে এই পদকটা তিনি একবারই পাবেন। যিনি ইতিমধ্যেই পেয়েছেন তিনি আর এই পদকের অধিকারী হবে না, তবে হ্যাঁ তিনি সম্মানিত সদস্য হিসাবে বা এই অনুরাগী হিসাবে পাশে থাকবেন, লেখা দিবেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন না না পারেন, কিন্তু উনি উৎসাহ প্রদান করবেন কাছে থেকে। এই যে কমপ্লেক্স ডিজাইন প্যাকেজ, আপনাদের ভিতরে প্রশ্ন আসতে পারে যে এই কমপ্লেক্স ডিজাইন বা এই প্যাকেজটার পিছনে তো একটা বাজেট থাকবে। হ্যাঁ, আপনারা যে বাজেট চিন্তা করেন, এটার বাজেট বর্তমানে 50,000-এর উপরে আছে, এবং এখানে একটা ঘোষণা করা আছে যে প্রতি বছর 20% হারে তার বাজেট বৃদ্ধি পাবে মুদ্রাস্ফীতি অনুসারে। সেটা বাড়তেও পারে, কিন্তু মিনিমাম 20%, কিন্তু মিনিমাম 20% মুদ্রাস্ফীতি অনুসারে সেটার বাজেট বাড়বে। তাহলে এই পদকটা কতদিন চলমান থাকবে তার তো গ্যারান্টি দরকার। ডক্টর কেসি পাল ফাউন্ডেশন ঘোষণা দিচ্ছে যে ডক্টর কেসি পাল মরণোত্তর প্রক্রিয়ায় এই ফাউন্ডেশন থেকে ডক্টর কেসি পাল সম্মাননা পদক অব্যাহত থাকবে। বাংলাদেশের জ্যোতিষ, উপমহাদেশের জ্যোতিষ অথবা আন্তর্জাতিক জ্যোতিষে ন্যূনতম অবদানের স্বীকৃতি স্বরূপ এই পদক প্রতি বছর নভেম্বর মাসের, আমাদের ডেট ফিক্স করা ছিল 12 তারিখে, কিন্তু আমরা সম্মেলনের সুবিধার্থে সেটা এবার 13-14 করা হচ্ছে, কিন্তু আমাদের আগে থেকে ঘোষণা ছিল প্রতি বছর 12 নভেম্বর আমাদের সম্মেলনে এবং ডক্টর পাল পদকের সম্মাননা পদকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এটা আগে থেকে আমাদের স্ট্রাকচার করা ছিল, কিন্তু সম্মেলনের সুবিধার্থে এবার এটা 13-14 করা হয়েছে। ইতিমধ্যে আমরা যে আমাদের যে স্বপ্নযাত্রা ছিল একটা সংগঠন, তাও আমরা পেয়ে গেছি। তাই আমাদের ব্যানার পরিবর্তন হলেও আমাদের কর্মযোগ্য কিন্তু পরিবর্তন হয় নাই। আগেও যা ছিল এখনো তা আছে, ভবিষ্যতে আরো কলেবর বৃদ্ধি পাবে, কোথাও হ্রাস পাবে না। যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন, বিগত দিনে যারা করেছিলেন, এবার একটু ভিন্ন মাত্রায় আপনারা বিস্তারিত জেনেছেন যে আমাদেরকে প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করে দেওয়া হোক। ইতিমধ্যে আমাদের কাছে আবেদন এসে গেছে, আমরা একটা তালিকা তৈরি করেছি, তাদের জন্য কিছু বিষয় আমরা নির্ধারণ করে ফেলি। কিন্তু গুরুদের চিন্তা হলো যে যারা প্রতিযোগিতা আসবে না তাদের কি হবে? তারা কি লিখবে না? তাদের কি প্রতিভা নেই? এই যে প্রতিভার স্বাক্ষর, প্রতিভাকে বিকশিত করার জন্য আমি ডক্টর কেসি পাল ট্রাস্টের যে উদ্যোগ, আমরা আমরা বলতে পারি যে এটা এটা হচ্ছে রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির একটা বাৎসরিক অনুষ্ঠানে এটা ডক্টর কেসি পাল ট্রাস্টের অনুদান হিসেবে সেটা আমরা দেখতে পারি। এই পদকটা তার মানে দেওয়া হয়। তাইলে এই যে প্রতিভা যাচাইয়ের জন্য এবং এই সনাতন অ্যাস্ট্রো বলেন বা বিআরএ বলেন, তাদের শিক্ষার্থীদেরকে জ্যোতিষ সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আহ, ওনার যে প্রচেষ্টা এবং ওনার যে আইডিয়া গুলো, গবেষণা, আপনারা জানেন যে একটা গবেষণা পত্র সাবমিট করতে গেলে বিভিন্ন ওয়েবসাইট পাওয়া যায়, সেটা যারা ওয়েব নিয়ে কাজ করেন তা অনেকেই জানেন।
গবেষণাপত্রগুলো কিভাবে হয়, একটা থিসিস কিভাবে লিখতে হয়, তার জন্য কিভাবে আপনি ডক্টর ডিগ্রি লাভ করবেন, তার কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু প্রসেসিং আছে। আপনি মনে করবেন যারা এখানে লেখা দিচ্ছেন, গত সুবেনিরে যারা লেখা দিচ্ছেন তারা এবার লিখবেন। এবার আমাদের গতবার ছিল আমাদের সুবেনির শুধু, এবার আমাদের সাথে প্লাস আছে আমাদের একটা বড় প্রযুক্তি, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে আপনাকে প্রমাণ করবে যে আপনি একজন জ্যোতিষী, আপনার গবেষণা করার যথেষ্ট ক্ষমতা আছে, এবং আপনি আপনার অভিজ্ঞতালব্ধ জ্ঞান মানুষের মাঝে বিতরণের জন্য একটা জায়গা, সাবমিট করার জায়গা পাচ্ছেন। আজকে সনাতন অ্যাস্ট্রো বলেন বা রেডিয়েন্স বলেন, এখানে আপনারা আছেন বলে আমি কথা বলার সুযোগ পাচ্ছি। জয়ন্ত স্যার আপনাদেরকে জ্ঞান বিতরণ করার সুযোগ পাচ্ছেন, আমাদের প্রেসিডেন্ট স্যার আছেন। গুরুজি এই প্ল্যাটফর্মটা যদি তৈরি না করতেন আমরা এখানে কেউই থাকতাম না। এই প্ল্যাটফর্মটা শুধু বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির ডক্টর কেসি পাল মহোদয়ের একা না, এটা সবার, তিনি সবার জন্য তৈরি করে গেছেন। এই প্ল্যাটফর্মকে ধরে রাখতে গেলে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে হ্যান্ড টু হ্যান্ড, হ্যান্ড টু হ্যান্ড, টাইম টু টাইম তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এইভাবেই দায়িত্বের বদল হবে। আপনারা এক সময় এই জায়গায় আসবেন। প্রেসিডেন্ট আজকে স্বপন স্যার আছেন, অন্যদিন আরেকজন হবে। আজকে জয়ন্ত স্যার এখানে শিক্ষকতা করতেছেন, তিনি হয়তো আরো বড় পরিসরে গেছেন। আপনাদের মধ্যে একজন এসে এই শিক্ষকতা করে এই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখবে, অক্ষুণ্ণ রাখবে। এই বিষয়গুলো থেকেই আমাদের গুণী জ্যোতিষী তৈরি করা, অভিজ্ঞ জ্যোতিষী তৈরি করা, আহ দক্ষ জ্যোতিষী তৈরি করা, সৎ জ্যোতিষী তৈরি করা, এবং প্রত্যেকটা জ্যোতিষীকে গবেষণাধর্মী শিক্ষা দেওয়ার জন্য আজকের এই বিষয়ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতা, তার মূলে এই প্রেক্ষাপট ছিল। আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের সবাইকে আহ অনুরোধ থাকবে, যারা টপিকস দিবেন তারা নেবেন। এর বাইরে যারা লিখতে চান তাদেরকে লেখার যথেষ্ট সুযোগ দেওয়া হবে। আপনাদের লেখা আমাদের সোভেনির এবং আমাদের ওয়েবসাইটে সেটা প্রচার করা হবে, এবং আপনি নিজেকে একজন জ্যোতিষী হিসাবে, একজন জ্যোতিষ গবেষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে গেলে এর চেয়ে বড় সুযোগ আপনার সামনে আর নেই। আমি হয়তো আমার কথার মধ্যে অনেক লেকিংস থাকতে পারে, সব কথা হয়তো গুছিয়ে বলতে পারিনি। জয়ন্ত স্যার আছেন, প্রেসিডেন্ট স্যার আছেন, টিটু স্যার আছেন, কোনো কথা বাদ পড়লে ওনারা ওনাদের বক্তব্যের মধ্যে সেটা ফিল আপ করবেন। তো এই আমি এতটুকু বলছি। আজকের যারা প্রতিযোগী তাদের সবার জন্য আমার শুভকামনা রইল। আহ তারা যাতে সুন্দরভাবে এই সবকিছু টপিকস পাওয়ার পর সবকিছু সাবমিট করতে পারেন। আর একটা রুলস আমরা দিয়ে দিব, সেই রুলসটা আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, প্রণাম গুরুজিকে, প্রেসিডেন্ট স্যারকে প্রণাম, সবাইকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ এবং এই কৃতজ্ঞতা দিকটা জ্ঞাপন করছি। স্যার একটু একটু আপনাকে ইয়ে করলাম, ডিস্টার্ব করলাম। সেটা হচ্ছে যে আমাদের হায়ার বেজে তো 30 জন আছে, আপনি 27 জনের নাম আসলো, আর 3 জন কি দিচ্ছে না? এটার বিষয়ে কি একটু বলবেন? হায়ার বেসে 30 জন আছে, 27 জন নাম আসছে, 3 জন দিচ্ছে না। হায়ার বেস ছাড়ার তো নাম আছে, হায়ার বেস ছাড়ার তো আচ্ছা নাম আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা মানে আবেদন হ্যাঁ, করছে 27 জন, এক কথা শেষ। এখন আচ্ছা, বাকিরা লিখতে ঠিক চাইলে লিখতে পারবে। ঠিক আছে। ওকে। এ পর্যায়ে আমাদের এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন জেকে দেব স্যার। অর্ণব কর, মিউট করেন, অর্ণব কর। আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সম্মানিত প্রেসিডেন্ট এবং বাংলাদেশ রেডিয়ান অ্যাস্ট্রোলজার সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট আমি, এবং হচ্ছে রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির মাননীয় মহাসচিব গুরুজি ডক্টর কেসি পাল, সবার চরণে প্রণতি নিবেদন করছি। যে বিষয়টি নিয়ে আজকে কথা হচ্ছে, প্রবন্ধ প্রতিযোগিতা, এটার দ্বিতীয় বর্ষ পড়বে এবার। গত বছর 2025 সালেও এই প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল। আমাদের সম্মেলনকে কেন্দ্র করে গুরুজি হঠাৎ করে প্রস্তাব করেছিলেন যে আমরা হচ্ছে আমাদের যে শিক্ষার্থী আছে তাদেরকে যদি লেখার অভ্যাস আমরা গড়ে দিতে পারি, তাহলে তারা ভবিষ্যতে বই টই লেখা সহ, মানে জ্যোতিষশাস্ত্রের উপরে বই লেখা সহ সব ধরনের লেখালেখির মধ্যে বা হচ্ছে বিভিন্ন জার্নালিজমের যে লেখা
মানে অ্যাস্ট্রোলজি ভিত্তিক, সেই জায়গায় তারা হচ্ছে দক্ষতা অর্জন করতে পারবে। দক্ষতা তো শুধুমাত্র প্রেডিকশন করে অর্থ উপার্জনের বিষয় না, দক্ষতা সব জায়গায় যখন আপনার থাকবে তখনই আপনি পরিপূর্ণ জ্যোতিষ হবে। তো পরিপূর্ণ জ্যোতিষ করার নিমিত্তে উনি এই একটা প্রস্তাব আমাদের সামনে আনছিলেন যে হচ্ছে এরকম একটা কিছু করা, এবং হচ্ছে এই প্রতিযোগিতায় বিজয়ী 5 জনকে রাখা হবে এবং 5 জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। তো আমরা স্যারের এই প্রস্তাবটি অতীব সুন্দর প্রস্তাবটি আমরা আহ, খুব আনন্দ সহকারে অ্যাকসেপ্ট করলাম এটা, এবং আমাদের জন্য আশীর্বাদ হিসেবে আমরা এটা বিবেচনা করলাম। এবং হচ্ছে তখন আলোচনা সাপেক্ষে স্যার এখানে যেটা নির্ধারণ করলেন, ডক্টর কেসিপাল ফাউন্ডেশনের পক্ষ থেকে, এটা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে না, ডক্টর কেসিপাল ফাউন্ডেশনের পক্ষ থেকে, অর্থাৎ ওনার ব্যক্তিগত তহবিল থেকে উনি হচ্ছে জ্যোতিষশাস্ত্রের 5টি বই প্রদান করবেন, একটি গ্লোব, আমাদের হচ্ছে আহ, রাষ্ট্রীয় জ্যোতিষ বলেন আর হচ্ছে ব্যক্তিগত যে জ্যোতিষ বলেন, মানে পার্সোনাল যে হরোস্কোপ বিচার, যাই করুন না কেন আপনার অক্ষাংশ দ্রাঘিমাংশের প্রয়োজন আছে। তো আপনার অক্ষাংশ দ্রাঘিমাংশ মানে একজন ব্যক্তির জন্মস্থান টান এগুলো সবকিছু বিচার বিবেচনা করতে একজন অ্যাস্ট্রোলজারের টেবিলে একটা মানসম্মত গ্লোব থাকা আবশ্যক। তো স্যার চিন্তা করলেন এটা গ্লোব দেবেন, একটা যে কোনো পুরস্কার বিজয়ী তো আপনার একটা ক্রেস্ট পাবে, এটা একটা একটা নর্মাল একটা ব্যাপার। তো সেই সাথে যুক্ত হলো একটা প্রাইজ মানি। আর যেহেতু পুরস্কার আপনি পেলেন, সেখানে একটা চেক না পেলে এটা সুন্দর হয় না। তো সেই চেকটা দেওয়া হয়। এবং স্যার তৎক্ষণাৎ ঘোষণা করলেন যে সেটা 20% ভোট দিতে হবে প্রতি বছর। তো গত বছর যারা পেয়েছিলেন সেই প্রাইজ মানি থেকে এই বছর 20% সেটা ভোট দিতে হবে। এখন প্রতিযোগিতায় দেখা গেল আপনার হচ্ছে একটা প্রতিষ্ঠানে বা আপনার হচ্ছে মেধাবী লোক যে কয়জন থাকে তারাই যদি শুধু প্রতিযোগিতায় আপনার পুরস্কার প্রাপ্ত হয়, তাহলে যেমন আপনার হচ্ছে একটা ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। কিরকম ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে, আমাদের দেখছি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আগে একাধিকবার পরীক্ষা দেওয়া যেত, এখন এই ভর্তি পরীক্ষা, তো এই জায়গায় কিছুটা নিয়ম আপনার হচ্ছে একটা নির্দিষ্ট লেভেলে আপনার হচ্ছে শিথিল মানে ইয়ে করা হয়েছে, একটু কঠিন করে দেওয়া হয়েছে। তো আমাদের এখানেও এটা আছে যে যারা প্রতিযোগী গত বছর আপনার বিজয়ী হয়েছেন তারা এই বছরে লেখালেখি করতে পারবেন, কিন্তু তারা প্রতিযোগী হিসেবে গণ্য হবেন না। তাদের লেখার মান দেখে অন্য যারা আমরা আছি আমরা হচ্ছে আকৃষ্ট হব, আমরা লেখালেখিতে উৎসাহী হব তাদের লেখার মান দেখে। তো যারা এই বছর প্রতিযোগিতায় যারা অংশ নেবেন তাদের মধ্যে থেকে 5 জন বিজয়ী হবেন। ঠিক আছে, তো এটা ভিন্ন ভিন্ন ধাপে হবে। যেমন প্রথম হচ্ছে আপনার 1000 শব্দের লেখা হবে, তারপর হচ্ছে 300 শব্দের লেখা হবে, এবং এই যে লেখাগুলো এগুলো আপনার হচ্ছে একদম অনলাইনে আমরা লেখা নিব, কিন্তু লেখাগুলো আপনার হচ্ছে একদম লাইভ টেলিকাস্ট হবে। এগুলো আপনার হচ্ছে এখানে লুকোচুরির কোনো ব্যাপার থাকবে না। এবার হচ্ছে বিচার ক্রিয়া বা বিচার প্রক্রিয়া, এটা হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যে জুরি বোর্ড আছে, এবং বর্তমানে বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির যে জুরি বোর্ড আছে, এবং বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির যে জুরি বোর্ড আছে, এই জুরি বোর্ড সমন্বয় করে সেটা আপনার হচ্ছে বিচার প্রক্রিয়া করবে। এখানে এটা কোনো ভাবে এটা প্রকাশিত হবে না, এটা সম্পূর্ণরূপে হাইড থাকবে। তো প্রকাশনার পরে আপনার হচ্ছে যারা পুরস্কারে প্রাপ্ত হয়েছেন বলে প্রকাশিত হবেন, ঘোষিত হবেন, তাদেরকে আমাদের যে সম্মেলন হবে নভেম্বরে গুরুজির জন্মদিন উপলক্ষে, এটা আমাদের সিলেকশন করা ডেটটা, ঠিক আছে, গুরুজি শুধু এটা অ্যাকসেপ্ট করেছেন উনি। তো প্রতি বছর এখানে একটা সম্মেলন হবে। তো এই সম্মেলনে আপনার এই ঘোষিত পুরস্কার আপনার হচ্ছে দেওয়া হবে, জ্যোতিষীদের যে মিলন মেলা সেই মিলন মেলায় দেওয়া হবে। সম্মেলনের কথা বলতে গেলে আপনার হচ্ছে যেহেতু এখানে আমরা নভেম্বরে আছে প্রধান সম্মেলন হবে, আহ, কিন্তু যখন আমাদের সংগঠন আরো বিস্তৃত হবে তখন কিন্তু প্রত্যেক বিভাগে বিভাগীয় সম্মেলন হবে, প্রত্যেক জেলায় জেলা সম্মেলন হবে, এগুলো হবে। তো এখন আজকে যারা আপনার নতুন ব্যাচের শিক্ষার্থী আপনারা আছেন, অনেকেই আমরা 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 দেখেছি ইতিমধ্যে লক্ষ্য করেছি অনেকেই হচ্ছে জ্যোতিষ বিষয়ে যথেষ্ট আপনারা হচ্ছে মেধার পরিচয় আছে, দিয়েছেন, বা আপনারা হচ্ছে অনেকেই হয়তো অনেক দূর জানেন। ঠিক আছে, সেই তো যারা অনেক দূর জানেন অনেকেই অনেক অনেক দূর আপনারা এগিয়েছেন এই বিষয়টাকে নিয়ে, 6 মাস যাবত আমাদের সাথে যুক্ত আছেন প্রি ক্লাসের মাধ্যমে, তারপর আপনারা রেগুলার ক্লাসে যুক্ত আছেন। তো যারা জানেন বা যারা মনে করেন যে আপনি হচ্ছে কিছু না কিছু লেখায় আপনার হচ্ছে হাত পারদর্শী করতে আপনি সক্ষম,
তাহলে আপনারা হচ্ছে নতুন যারা বেঁচে আছেন তারাও আপনারা হচ্ছে লেখা দিতে পারেন। ঠিক আছে, যদি মানে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে জুরি বোর্ড মনে করে যে আপনার লেখাটুকু আপনার ছাপানো যাবে, তাহলে আপনার হচ্ছে সেটা ছাপানো যাবে। তবে আমি আপনাদের কাছে বলবো, আপনাদের লেখা হচ্ছে নিজস্ব চিন্তার ভিত্তিতে লিখবেন। হ্যাঁ, আমরা হচ্ছে বিভিন্ন গ্রন্থের তো সহযোগিতা নেব, কিন্তু সেটা যেন হুবহু কপি পেস্ট না হয়। তো এই জিনিসটা আপনারা দেখবেন, কপি পেস্ট করে কেউ কিছু লিখবেন না। ঠিক আছে, আপনার হচ্ছে একটা বই পড়লেন, বই পড়ে সেটা অনুধাবন করলেন, অনুধাবন করে আপনার হচ্ছে আপনার মতো করে সেটাকে ফুটিয়ে তুললেন। ঠিক আছে, তো এই বিষয়টাকে আপনার হচ্ছে এই আপনারা বিবেচনায় নেবেন। তো স্যার, আমি হচ্ছে এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জেকে দেব স্যার মহোদয়কে। একটি কথা এখানে উঠে আসেনি যে গত বছর যারা বিজয়ী হয়েছেন সেই 5 জন, যেমন কিশোরী মোহন মণ্ডল, স্বপন কুমার চক্রবর্তী, আবুল ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব, শিবু চন্দ্র নন্দী, হিমাংশু কুমার মিত্র, এই 5 জন গতবার বিজয়ী হয়েছেন। গ্রুপে ছবি দিয়ে দেওয়া হয়েছে, সুবিনেরে ছবি সহ ছাপা হয়েছিল। তো ইনাদের ভিতর থেকে আহ, প্রথম আমরা এই বিষয়ে বক্তব্য নিয়ে আসবো একটু, যদিও বক্তব্য সংক্ষিপ্ত করব আমরা। তো প্রথম উপস্থিত কি কিশোরী মোহন মণ্ডল বাবু আছেন? বিজয়ীদের মধ্যে কিশোরী মোহন মণ্ডল আছেন? নেই। বিজয়ীদের মধ্যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার স্বপন কুমার চক্রবর্তী মহোদয় আছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি স্যার। সংক্ষেপে আপনার বিজয়ের অনুভূতি এবং আপনি কিভাবে লিখে বিজয়ী হয়েছেন সেগুলো বলবেন। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই যে এতক্ষণ ধরে নীরজ স্যার এবং জয়ন্ত স্যার আপনাদেরকে যেটুকু ক্লিয়ার করেছে, আমি ওগুলো আর পুনরাবৃত্তি করতেছি না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে যে আপনাদেরকে তো 1200 শব্দের আপনার একটা প্রবন্ধ লিখতে হবে, সেখানে একটা টাইম লাইন দেওয়া হবে, ওই লাইনের ভিতরে লিখবেন। কিন্তু পরবর্তী পর্যায়ে যেই দিন আপনাকে আপনার মানে 300 শব্দের মধ্যে যেটা লিখতে হবে, সেটাই হচ্ছে আসল প্রতিযোগী। সেই 300 শব্দের জন্য আপনাকে আপনারা যেভাবে পরীক্ষা দিয়েছেন অনুরূপ ভাবে ওইভাবে পরীক্ষা দিতে হবে। আপনার এটা মাথায় রাখতে হবে। এটার উপরে অনেক কিছু। আপনি এমনি 1200 শব্দের মধ্যে অনেকেই আপনার অংশগ্রহণ করবেন, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই। আবার 300 শব্দের যখন পরীক্ষা হবে তখন কিন্তু এইটার গুরুত্ব যে কতখানি সেটা আমরা অনুধাবন করতে পেরেছি কখন, যখন সম্মেলন শুরু হয়েছিল তার 5 মিনিট আগেও আমি জানতে পারি নাই স্যারের সাথে এত সখ্যতা থাকার সত্ত্বেও এবং এত স্যারের কাছাকাছি থাকা সত্ত্বেও আমি জানতে পারি নাই যে আমি আপনার পুরস্কৃত হয়েছি। 5 জনের মধ্যে একজন হয়েছি, সেটা 5 মিনিট আগেও আমি জানতে পারি নাই। যখন এই পুরস্কারটি দেওয়া হয় তখন সেটা আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার মতন আপনার ব্যাপার হয়ে যায়। আমরা তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে পেয়েছি, আপনারা আরো বড় প্রতিষ্ঠান থেকে আপনার পাবেন। তো সেটা সম্মেলনে আসলে আপনারা বুঝতে পারবেন। কারণটা হচ্ছে যে এই যে একটা সিনেমার গল্প বলা এক জিনিস, আর একটা সিনেমা দেখা একটা জিনিস, দুটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আচ্ছা, আপনারা যারা এইবার সম্মেলনে উপস্থিত হবেন আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাবেন যে এটার অনুভূতি কি, এটার কতটুকু আপনাকে আনন্দ দান করে এবং আপনি সমাজের কাছে কতটুকু সম্মানিত হন, এটা আপনি তখনই বুঝতে পারবেন। এর আগে পর্যন্ত আপনি বোঝাটা কষ্টকর হয়ে যাবে। যাই হোক, এই কেসিপাল ফাউন্ডেশনের এই যে পুরস্কারটা, এটা সম্বন্ধে আপনি ক্লিয়ার ব্যাখ্যা দিয়েছেন নীরজ স্যার। আমি এবং আমার সাথে সতীর্থ যারা 4 জন আপনার মানে পেয়েছেন, তার মধ্যে ফিজিক্যালি আমরা ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব ছাড়া ওনার পদকটা পুরস্কারটা অ্যাডভোকেট সাধন চন্দ্র বণিক উনি নিয়েছিলেন, আর আমরা 4 জন তো উপস্থিত ছিলামই। তো এটার
অনুভূতিটা অন্যরকম। আর সুভেনিয়ারের কথা যেটা বলবো সেটাও আপনার আগে আমরা দেখিনি। সেটাও আপনার যখন অনুষ্ঠান চলাকালীন তার 10 মিনিট আগে হয়েছিল। এটা একটা অদ্ভুত টাইপের আপনার সুভেনিয়ার, যেটা এটা ওয়ান অফ দা কাইন্ড আপনার। এটা যেমন ধরেন, এটা আগে আপনারা দেখেছেন কিনা জানি না, এরকম। এবং এর ভিতরের পেজের মধ্যে লাস্ট পেজ থেকে আরম্ভ করে আপনার এখানে আপনাদের ছবি সম্বলিত সবার আপনার মানে নাম, ঠিকানা, আপনারা কে কি অবস্থায় আছেন ইত্যাদি ইত্যাদি, এইভাবে আপনার সুভেনিয়ারে লেখা থাকে। ব্যাক পেজেও আপনার মানি থাকবে। তো এইগুলো তখন আপনাকে কতটুকু আনন্দ দান করবে এটা তখন উপলব্ধি করতে পারবেন। তো আমার অনুভূতি যেটা, সেটা তো ভাষায় প্রকাশ করা তখনও সম্ভব হয় নাই, এখনো আপনার মানে সম্ভব হচ্ছে না। কারণ এটা একটা উনার একটা মহৎ উদ্দেশ্য। যদিও উনি মাঝে মাঝে আপনার একটু আমাদের ছাত্রদের উপর রাগ করেন, এটা অনেকে কিভাবে নেন আমি জানি না। আমি গতবারও বলছিলাম, উনার হৃদয় যে কত কোমল, উনি যে কত মহৎ, এবং উনি যে কত উদার, যার প্রেক্ষাপটে উনি এমন অবস্থা রেখে গেছেন যে যদি কোনোদিন আমরা ওনাকে হারিয়ে ফেলি, তারপরও এই পদকটা চলমান অবস্থায় থাকার জন্য ওনার চিন্তা ভাবনা। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে যে আমরা সত্যিকার অর্থের পেশাদার জ্যোতিষ হই বা আপনার ঘরোয়া জ্যোতিষ হই, যাই হই না কেন, আমরা যেন সঠিক পদ্ধতিতে, আমরা যেন জ্যোতিষের মতন জ্যোতিষ হই, আমরা যেন আলো ছড়াতে পারি, আমরা যেন যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করতে পারি যে আমরা জ্যোতিষ শিখেছি। এটা কার টাইটেল কি, কার বর্ণ কি, কার রং কি, সেটা বিষয় না। আমি যদি নিজের কে আপনার ডেভেলপ করতে হয়, তাহলে আমাকে জ্যোতিষ শিখতে হবে। আমি যদি পরের উপকার করতে হয়, তাহলে আমাকে জ্যোতিষ শিখতে হবে। আমি যদি আত্মীয় স্বজনের উপকার করতে চাই, তাহলে আমাকে জ্যোতিষ শিখতে হবে। কারণ না হলে আপনার উপকার করা সম্ভব না। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। এবার 13 তারিখ এবং 14 তারিখ নভেম্বরের এই 2 দিন হবে। গত বছর হয়েছিল একদিন। তো এবার আপনার স্যার 2 দিনের আয়োজন করেছেন। আপনারা ওইভাবে প্রস্তুতি গ্রহণ করবেন এবং আপনারা সবাই এই সম্মেলনে আসার জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করবেন। এবং আসলে আপনারা আপনাদের কিছু দায়িত্ব আপনার ইতিমধ্যে দেওয়া হবে, সেগুলো আপনারা পালন করবেন। আপাতত এইটুকু বলছি। যদি পরবর্তী পর্যায়ে সুযোগ থাকে তাহলে আরো বিস্তারিত বলবো। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় প্রেসিডেন্ট স্যার স্বপন কুমার চক্রবর্তী মহোদয়কে। এখানে আরেকটি বিষয় আমাদের নীরজ স্যার ক্লিয়ার করেছেন, যে যেটি হচ্ছে আহ, এই পুরস্কারের অর্থটি আপনারা শুনেছেন যে আমার নিজস্ব ফান্ড থেকে আসে। এটি 1.5 লক্ষ টাকা নির্ধারণ করা ছিল 5 জনের জন্য। প্রত্যেক বছর এটা 20% হারে বর্ধিত হবে। সেই মূল্যমানের বই এবং চেক এবং এই ক্রেস্ট বা পদক, এটি ওই মূল্যের মধ্যে কিন্তু থাকবে, সীমাবদ্ধ থাকবে। যাই হোক, এ ব্যাপারে আমরা বক্তব্য এবার নিয়ে আসবো। সে ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব বিজয়ী, গত বছর বিজয়ী হয়েছেন। তো ওনার অনুভূতি এবং উনি কিভাবে কোন কৌশলে লিখে উনি বিজয়ী হয়েছেন সেটি যদি একটু বলেন, তাহলে আমাদের নতুন যারা বিজয়ী মানে হবেন বা প্রত্যাশা করছেন, অংশগ্রহণ করছেন, ওনারা যাতে আহ সেই পদ্ধতি অবলম্বন করতে পারেন। অবশ্য কারো বিদ্যা কেউ কখনো নিতে পারে না, কারো টেকনিক কেউ কখনো নেওয়ার সুযোগ নেই। তথাপিও আমরা যেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন সাহেবের কাছে প্রত্যাশা করব যে এই ধরনের বিষয় যেন উঠে আসে ওনার কথার ভিতর থেকে। কারণ চৌকস আহ বুদ্ধিমত্তার বলেই কিন্তু এই বিজয়ী হয়েছেন। তো আমি এবার আহ্বান করব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন সাহেব আপনার বক্তব্য পেশ করার জন্য। আমি স্যার এটার সাথে প্লাস করতে চাই স্যার, আবুল হোসেন ভাই বিজয়ী হয়েছেন কিন্তু ওনার পুরুষ পদকটা উনি নিজ হাতে গ্রহণ করতে পারেন নাই। আমরা খুব মর্মাহত হয়েছিলাম যে ওনার পদকটা উনি নিজ হাতে গ্রহণ করেন নাই। তো এই, এটা কেন করতে পারেন নাই, আমাদের কেন এই দুঃখটা দিলেন, সেটা উনি বলবেন স্যার হাতে। অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা মাননীয় সভাপতি। এখানে আমি শ্রদ্ধেয় ডক্টর কেশপাল স্যারকে উদ্দেশ্য করে এবং আমার
উম, সহপাঠী এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটা জিনিস উল্লেখ করতে চাচ্ছি যে এখানকার পরিবেশটা একদম একাডেমিক ভারিক্কিতে ভরে গেছে। সব নীরজদা সব নিয়ম কানুন বলছেন, জয়ন্তদা একটু হালকা করছেন, কিন্তু মাঝে সুন্দর কথা বলেছেন স্বপনদা। আসলে আমি আমার অনুভূতিটা একটু পরে বলি, আগে একটু স্যার যে কটা পয়েন্ট আমাকে বলার জন্য বলছেন এখানে সেগুলোর দিকে একটু আসি। আসলে কি জানেন, একটা পরিবারে বা একটা পৃথিবীতে, একটা অফিসে মানুষের একটা স্বীকৃতি প্রয়োজন। এই স্বীকৃতিটা কে দেয় প্রথমে জানেন? বাবা বা মা। আমি একটা বাস্তব কথা দিয়ে বলি, আমার বাবা ছিল হেলথ ইন্সপেক্টর, মানে উনি ডাক্তারদের আন্ডারে চাকরি করতেন সিভিল সার্জনের অফিসে। আমার ভাই যখন প্রথম ডাক্তারিতে ভর্তি হলো, আমার মেজো ভাই, তখন আব্বা ওই বাসায় আসার সময় বিকালে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আসছেন। আমি মাঝে মাঝে তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, আমি হাসতাম যে আব্বা এগুলো কি বলে। পরে আমি অনেক দিন পরে আব্বাকে প্রশ্ন করেছিলাম, এটা আপনি কেন বলেন? কারে, আমি যদি না বলি তাহলে ওকে বাড়ার লোকজন তো বলবে না। আপনি এটা দেখেন, আমাদের কে বাবা, আমাদের মানে একাডেমিক ফাদার কে? আমাদের গুরু বিদ্যাতে আপনারা যেটা বলেন যে গুরুজি গুরুজি, ফিল করেন ফ্রম দি হার্ট, ফিল করেন ফ্রম দি হার্ট। আমি দুইবার এটা বললাম যে গুরুজি নিজে সবাইকে প্রতিষ্ঠিত করার জন্য উনি নিজে এই পাবলিক সোসাইটিতে ইউটিউব এগুলা আপনার পাবলিক করে দিচ্ছে, বলতেছে জোর গলায়। তার মানে কি জানেন, উনি ওনার ছাত্রদের আগে নিজে প্রতিষ্ঠা দিচ্ছে সবাইকে। এটা আমার নাম ধরে, আমার নামে কিন্তু আমি ইঞ্জিনিয়ার লিখি না, কোথাও লিখি না। স্যার এটা বলে, সাহেব বলে, আমার খারাপ লাগে, আমি স্যারকে বলছি আপনি নাম ধরে ডাকবেন। এখানে বয়সের কিছু না, উনি নিজে উজাড় করে দিয়ে সবাইকে স্বীকৃতি দিতে চায়, সবাইকে। এরকম একটা মানুষ আসলেই পাওয়া খুব দুষ্কর, যে সমাজে প্রতিষ্ঠা দিতে চায়। আপনি জানেন যে বাংলাদেশে এবং সারা বিশ্বে এই সমস্ত নামের আগে অ্যাডজেক্টিভ লাগানোর জন্য একটা সোসাইটি থাকে। আমার নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সে আমাদের মেম্বার হইতে হয়, একটা পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাটা কোয়ালিফাই হইলেই আমি এই ইঞ্জিনিয়ার শব্দটা লেখার জন্য একটা সার্টিফিকেট পাই যে তুমি এবার তোমার নামার সামনে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারো। দেখেন আজকে এই যে স্যার আমাদের লাইফ মেম্বার করার জন্য সার্টিফিকেট দিচ্ছে, কি জন্য? অ্যাস্ট্রোলজার। উনি আমাদেরকে অ্যাস্ট্রোলজার সোসাইটিতে অ্যাস্ট্রোলজার ক্যাপশন দিতে চাচ্ছেন সবাইকে। এই যে মানস রায়, খুব গ্রামের একটা ছেলে। তারপরে যে প্রদীপ বাবু, উড়িষ্যা থেকে, গ্রামের একটা ছেলে। মানস রায় কি কখনো চিন্তা করছে যে নিজের নামের আগে আমি অ্যাস্ট্রোলজার লিখতে পারবো? সেই প্রতিষ্ঠা কে দিচ্ছেন? ডক্টর কেসি পাল। এই যে জিনিসটা, এই জিনিসটার অনুভূতিটা হয়তো আমার এই কথাগুলো এখন হয়তো আপনি ফিল করছেন কিনা জানি না। আমার মতো বয়সে যখন কর্মজীবনের সাথে আসবেন তখন দেখবেন যে এইটার মানে গুরুত্বটা কি। আপনাকে আজকে যে ওয়েবসাইট, আজকে যে প্ল্যাটফর্মে স্যার আমাদের লিস্ট করে দিয়ে এই সব জিনিসগুলো দিচ্ছে, এটা কিন্তু আপনাকে সেই প্রতিষ্ঠা এনে দিবে যে প্রতিষ্ঠায় আপনার জয় হবে, আপনার উপার্জন বাড়বে, আপনি প্রতিষ্ঠা পাবেন। আচ্ছা, দ্বিতীয়ত স্যার যেটা বলছেন যে আসলে আমি কিভাবে এখানে বিজয়ী হলাম, সাবজেক্টটা লটারি করার মতো অনেকটা ছিল। স্যার যেটাই বলেছেন, আমি তখন প্রস্তুতি ছিলাম না যে কি লিখব। তো লেখার ভিতরে আমি চিন্তা করলাম যে আমি যেটা সমাজে দেখছি আমার চোখে, দুই একজন অ্যাস্ট্রোলজার কাছে গেছি বা দেখছি, সবাই ধরেন পূজার কথা বলে, উপবাসের কথা বলে, স্টোনের কথা বলে, তাবিজের কথা অ্যাস্ট্রোলজাররা সাধারণত বলতে শুনি না। তো এই জিনিসটা দেখে আমার মনে হয়েছে যে আচ্ছা, এখানে তো অন্য ধর্মের লোক পৃথিবীতে আছে, আমরা মুসলিমরা আছি, খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, ওরা কি করবে? কারণ ভয়ের মানে ধর্মের প্রতি আমাদের মানে ভীতি বেশি, ধর্মকে ভয় পাই, কিন্তু ধর্ম ভক্তিটা এরকম নাই, ধর্মকে ভয় পাই। তা আমি চিন্তা করলাম যে আমাদের মুসলিম সমাজে একটা মানুষের মানে কিছু বিদ্যা দিয়া বা প্রার্থনা করে উপকার করা যায় বা মানে সেবা দেওয়া যায়, সেটা হলো রুকাইয়া। তা আমি স্যারের যে প্রশ্নগুলো ছিল, রুকাইয়ার আলোকে এই জিনিসগুলো কি ট্রিটমেন্ট দেওয়া হয়, আমি এখান থেকে বই সংগ্রহ করি।
বই সংগ্রহ করার পরে রুকায়েত আমি একটু পড়াশোনা করলাম, যেগুলো সহজলভ্য, গ্রহণযোগ্য এই জিনিসগুলো। এবং আহ, মানে আমি এই জিনিসটাকে ছড়াইয়ে দিতে চাইলাম যে এই ট্রিটমেন্টটা বা এই জ্যোতিষবিদ্যাটাই শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠী ভিত্তিক না, একটা জাতি ভিত্তিক না, এটা সবাই। এই জিনিসটাকে আমি প্রকাশ করার চেষ্টা করছি। যার ফলে হয়েছে কি, নিজের কিছু অবজারভেশন, নিজের কিছু দেখা, এই জিনিসগুলোকে আমি তুলে আনছি। তবে সত্যিকারভাবে ভালো লাগছে যখন স্যার আমাদের সরাসরি পরীক্ষা নিলেন 300 শব্দের ভিতরে, যখন প্রশ্ন দিলেন আমি একদম অবাক হয়ে গেলাম যে এই কি লিখবো, এ তো কিছুই ধরতে পারতেছি না। পরে আবার আমি প্রশ্নটা পড়লাম, যে আসলে স্যারও আবার একটু হেল্প করছিল, যে প্রশ্নগুলো পড়ার ভিতরে উনি এমনভাবে ইঙ্গিত দিছিলেন যাতে আমরা ধরতে পারি যে কি চাচ্ছিল। আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করছি যে দেখা যাচ্ছে যে একটা নক্ষত্রের কিছু অংশ আছে মিথুনে, কিছু অংশ আছে সিংহে। তাহলে এই নক্ষত্রটার যে অংশের পরিবর্তনের জন্য সে সিংহে এসে এক রকমের আচরণ দিবে, মিথুনে আরেক রকমের আচরণ দিবে, এই প্রশ্নটা স্যার কম্পালসারি করে দিছিল। তো আস্তে আস্তে দেখলাম যে না, একটু ধৈর্য ধরে লিখলে তো লেখা যায়। তো যতটুকু পারছি লিখে দেওয়ার চেষ্টা করছি। তো কিছু কিছু ভুল ছিল, যেমন ধরেন সংখ্যা, মানে যতগুলো ওয়ার্ড ছিল ওয়ার্ডগুলো এরকম মেনটেন করতে পারিনি, কিন্তু এটা একটা কম্পিটিশনের বৈশিষ্ট্য, এটা মেনটেন করা উচিত। এবং স্যার যেটা দেখাইছেন যে আমাদের সুবিনিরে অনেক পৃষ্ঠা ফাঁকা থাকে জায়গা, এটা আসলে লস, কারণ বাকিটা আমার কিনতে হচ্ছে, ওই জায়গার লেখাটা পয়সা দিয়ে কিনে ফেলতে হচ্ছে, ও মাগনা দিচ্ছে না আমাকে। তো এটা পূর্ণ করে দিলে সবাই সুন্দর করে লিখতে পারে। আমি প্রাইজটা নিতে পারি না, এটা আসলে একটা জিনিস কি, মানুষের কিছু আকাঙ্ক্ষা থাকে। আমি সরকারি চাকরি করতাম, সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলাম একটা বিষয়ের জন্য। সে বিষয়টা হলো মানে একটা সেন্টিমেন্টের ইস্যুতে। আসলে আমার ওই লেভেলে, এত সিনিয়র লেভেল থেকে এটা মানা উচিত না। আমি তখন চিফ ইঞ্জিনিয়ার ছিলাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, কোল পাওয়ার স্টেশনের। কিন্তু সচিবের সাথে একটা কথার প্রসঙ্গে আমি তৎক্ষণাৎ রেজিগনেশন দিয়েছিলাম। এটা ছিল আমার আসলে ভুল। এত জেদি বা এত ইমোশনাল হওয়া ঠিক না। তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটা আসলে ঠিক নয়। তো ওই অপরচুনিটিটাকে আবার রিগেইন করার জন্য একটা সুযোগ পাওয়ায় আমি ওই সময় পুরস্কারটা নিতে যেতে পারিনি। কিন্তু আমি ভিডিওতে দেখেছি, আমি জুমে অংশগ্রহণ করেছিলাম। সত্যি আমার ভালো লাগছে যে আমি একটা সোসাইটিতে এইভাবে স্যারে স্টেজে তুলতেছে, প্রতিষ্ঠিত হচ্ছি, বলতেছে, এটার অনুভূতিটা আমি বুঝতে পারবো না বা বুঝাইতে পারবো না কিভাবে ফিল করতেছে। আমি যে একটা গল্প বলছি যে আমার বাবা আমার ভাইকে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব বলে ডাকতো, বাপই আগে সন্তানকে স্বীকৃতি দেয়। তো ডক্টর কেসিপাল আমাদের স্বীকৃতি দিচ্ছেন। এই স্বীকৃতি সবাই দেয় না ভাই। আপনার শ্বশুর শাশুড়ি জীবনেও আপনার এই স্বীকৃতি দিবে না, এটা লেখা রেখে দেখবেনও বাস্তবে। শুধু বাপ দেয়, মা দেয়, এই দুজনেই দেয়। তো আমাদের জন্য ডক্টর কেসি পাল এই প্রতিষ্ঠানে যারা আছি, প্রতিষ্ঠানের মা বাবা দুইজনই উনি। তো লেখার যে পয়েন্টগুলো আমি বললাম, এইগুলো একটু মাথায় রাখেন। এবং লেখার চর্চা করলে একটা জিনিস সুবিধা হবে কি দেখেন, এখানে কিন্তু স্যারে এবং নীরজ দা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আসলে আমাদের ফিউচারটা কোথায় যাচ্ছে। অনেকেই লিখতে পারি না, বলতে পারি না, সেই লেখার হাত করা, বলার হাত করা, এবং এই সুভিনিরটা হার্ড কপিতে বিভিন্ন জায়গায় দিচ্ছে। আমি নিজে স্যারের কাছ থেকে প্রায় 100 কপি আনছি। 100 কপি কিন্তু আমি ব্যবহার করিনি, আমি বিভিন্ন অফিসে পৌঁছেই দিয়েছি, তাদের টেবিলে টেবিলে আমি দিয়ে আসছি। তারা জ্যোতিষ অনুরাগী না, তারপরও উল্টাইয়া দেখছে কখনো কখনো। কখনো কখনো দেখার পরে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি এটা কেন পড়তেছো? বিং এ সায়েন্স স্টুডেন্ট, তুমি এত বছর চাকরি করতেছো, তোমার কাছে এটা ভালো লাগে? আমি কি ভালো লাগার লক্ষণ দেখবেন কেন ভালো লাগে? তখন দুই একটা জিনিস ওনাদের সাথে গল্প করছি এবং বাস্তব ভিত্তিক কয়েকটা জিনিস বলছি। তখন ওনারা ফেলে দিতে পারেন না, কিন্তু মানুষ তো স্বীকৃতি দেয় না সহজে, স্বীকৃতি পাওয়াটা খুব কঠিন। কিন্তু তারা বলে যে তাহলে জ্যোতিষ নামেও একটা সাবজেক্ট আছে। তো এই জিনিসগুলো আপনাকে, আমাদের এই সংখ্যাটা খুব কম, আমাদের এই জটিল সমাজে জটিল মানুষের ভিতরে নিজেদের অবস্থান করাটা খুব কঠিন। এখানে একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ দুইটা বিষয়ের প্রতি
বা দুইটা ভাবে আমাদের স্বীকৃতি দেওয়ার বাসুদেব বাবু, সুযোগ রয়ে আপনি গেছে। বোধহয় স্ক্রিন শেয়ার করছেন নাকি? ওটা ক্লোজ করে দেন। তো বাসুদেব এই, চক্রবর্তী, হ্যাঁ, উনি স্ক্রিন শেয়ার করেছে, এটা কেন করে তা বুঝি না আর কি। তো যেটা হইলো আপনি যে এটা ক্লোজ এই করেন, জিনিসগুলো, স্ক্রিন শেয়ারটা অফ করেন। বাসুদেব চক্রবর্তী, এমন বক্তব্যের সময় কি করব? এখান থেকে কাটার কোনো ব্যবস্থা আছে? তার ওখান থেকে ডিলিট করে দেন ওনাকে, ডিলিট ওনাকে করে দেন স্যার। গ্রুপ থেকে স্যার আউট আমি করা একটু ছাড়া চেষ্টা ঠিক করি হবে স্যার, না স্যার সে। আমি একটু চেষ্টা করি স্যার, স্যার আমি একটু চেষ্টা করি স্যার। আচ্ছা, করেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এই জায়গাগুলোতে দেখেন, আজকে আমার মানে খুব ভালো লাগে, আবার ভয়ও লাগে। কারণ আপনার চলমান জন্য এই যে স্যার বা আমাদের স্বপনদা বলছেন যে মানুষ কতদিন বাঁচে, সত্যি কথা, এই কতদিন বাঁচে বা কতদিন বাঁচবো এটা নিয়ে কখনো ভাবি নাই, কিন্তু এখন মাঝে মধ্যে চিন্তা হয় যে আসলে কতদিনই বা বাঁচবো। কিন্তু স্যার এমন একটা জিনিস সৃষ্টি করেছেন বা সৃষ্টি করতে যাচ্ছেন, আমি বলবো যে সৃষ্টি করে ফেলেছেন। কিভাবে? আমাদের ওয়েবসাইট হয়েছে, আমাদের নিজস্ব পরিচয় হয়েছে, আমাদের ছাত্র সংখ্যা বাড়তেছে, উনি আজ বিভিন্ন সনদ দিচ্ছেন। এই যে আপনার পুরস্কারের বইগুলো বইগুলো আম, কেউ কি যারা পাইছেন বা যারা কিনছেন, কেউ কি পড়ছেন সবগুলো? আমি কিন্তু সবকটা বই উল্টিয়েছি, দেখেছি। অনেক কিছু জানার আছে যেটা এইখানে ক্লাস নিতে গেলে এই আমাদের এই 3 ঘন্টার ক্লাসে হয় না, সপ্তাহে একটা ক্লাসে হয় না। অনেক কিছু বলার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক তৃপ্তি, অনেক নেশা। আমার পরিবার, আমার মিসেস আমাকে বলে যে তুমি অফিস করে আসার পরও বই উল্টাও। আমি বলছি এইটাই আমার ভালো লাগা, আমার এইটাই হলো রেস্ট, আমি এখানেই মজাটা পাই। তো যে জিনিসটা আমি আবারও বলতে চাই, স্যার আপনি বড় একটা দায়িত্ব আমাদের সবার উপরে তুলে দিচ্ছেন, বাট এই মুহূর্তে আপনার মাথায়, একক মাথায়। কারণ এই যে সার্ভারের খরচ, ইয়ারলি খরচ, মানে সবগুলোই কিন্তু এক্সপেন্সিভ, বাট এটা বিরাট একটা বিষয়। আমরা, আমি এই প্রতিষ্ঠানে যাদেরকে স্যার কর্ণধার হিসেবে রাখবেন তারা যেন এটাকে অব্যাহত রাখে। আপনার পরিবার থেকেও বৌদি বা সন্তানরা এটার প্রতি বা একটা মানে কিভাবে ট্রাস্টি করে যাবেন স্যার, এইটাই হলো বিষয়। বাট এটা ভোলার নয়, এটা জীবনের একটা পথ দেখিয়ে গেছে। আমি কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে, আমি আপনাদের সবাইকে বলবো এই কম্পিটিশনে অংশগ্রহণ করেন, লিখতে শিখেন, ভালোবাসতে শিখেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, ফজলুল হকের বন্ধু বিডি হাবিবুল্লাহ, ওনার সাথে আমি দেখা করেছিলাম যখন ক্লাস 8-এ পড়ি। তো উনি দেখা করে না, গ্রামের অংশ তো, বরিশাল আমার শহরে বাসা। উনি বারান্দায় একটা চেয়ারের উপরে বসে খালি গায়ে তেল দিচ্ছে রোদ্রে, শীতকালে। তো উনি অনেকক্ষণ পর আমাকে বলছে যে যাকে তুমি পিছনে রাখিবে সে তোমাকে পিছনে বাঁধিবে নিশ্চয়। এই কথাটা 2বার উচ্চারণ করছে। কথাটা উচ্চারণ করার পরে আমাকে বলে এই শব্দটার মর্মার্থ বলতে পারবা তুমি? আমি তখন বলেছিলাম, কারণ ওনার কাছে আমি গিয়েছিলাম যে মানে ফজলুল হকের এমন একটা জীবনীর গল্প বলুক যেটা দ্বারা আমি একটা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো খুলনা ডিভিশনে। এবং সত্যি উনি বলেছিলেন, যখন আমি ওই বাক্যটার অর্থ বুঝিয়েছিলাম, আমি এটা কেন বলছি এখানে আমি মিল দিচ্ছি, আমি কিন্তু সেই খুলনা ডিভিশনে ফার্স্ট হয়েছিলাম ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে। এখন শব্দটা ছিল যাকে তুমি পিছনে বাঁধিবে সে তোমাকে পিছনে রাখিবে নিশ্চয়। আজকে এই যে জ্যোতিষবিদ্যায় অংশগ্রহণ করে আমরা স্টুডেন্টরা ভর্তি হয়েছি, ক্লাসে নাই, নাম লেখার জন্য পায় না, প্রবন্ধ লেখার জন্য নাম পায় না, এইটাই তো আমি ভুল করতেছি। আমি জ্যোতিষকে পিছনে বেঁধে রাখতেছি। তো এই জ্যোতিষের যে নবরত্ন বসে আছেন, এ কি আপনাকে পিছনে ফেলবে না? আপনি নিজেকে প্রশ্ন করুন না। আপনি রবির জন্য রত্ন নিবেন, শনির জন্য রত্ন নিবেন, বৃহস্পতিবার জন্য রত্ন নিবেন। আপনি যে এটা চর্চা করেন, এটা জানার চেষ্টা করেন, জ্ঞান চর্চা করেন, এটা কি আরাধনা নয়? এটা কি সেই নবতারার খারাপ লক্ষণ থেকে নিজেকে মুক্ত করার বিষয় না? এটাকে অনুধাবন করে দেখছেন? অথচ আপনারা এটা করতেছেন। নীরজদা আপনাদের পিছনে ঘুরে, স্যার নিজে সবাইকে বলে, মানে এটা কেমন? স্বপনদা সবাইকে বলে কম্পিটিশনে আসেন, লিখে রাখেন। আমার এই কথাটা আমি আপনাকে বললাম
যে যাকে তুমি পিছনে রাখিবে সে তোমাকে পিছনে বাঁধিবে নিশ্চয়। এই জিনিসটা আপনাকে যদি এটা অনুসরণ করতে পারেন, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যে কাজ করেন, যে জিনিসটাই করেন, সেটা শীর্ষে যান, ওখানেই আপনার জয়, ওখানেই আপনার আনন্দ, ওখানেই শান্তি। আমি অনেক সময় নিয়ে ফেলছি স্যার, সরি। আমি কোনো ভুল করে থাকলে না না ক্ষমা না 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 চাচ্ছি, না। বাট হুম, অনেক কিছু বলতে অসংখ্য ইচ্ছে করে স্যার। হুম, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এবং স্যার। কৃতজ্ঞতা। আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে উনি কিভাবে বিজয়ী হয়েছেন। তো এবার আমরা একটু সংক্ষিপ্ত বক্তব্যে চলে যাব শিবু চন্দ্র নন্দী বিজয়ী ওনার কাছ থেকে। তারপরে প্রস্তুত থাকবেন হিমাংশু কুমার মিত্র। এরপর প্রস্তুত থাকবেন হচ্ছে টিটু দাস স্যার। তারপরে আমরা বিজয়ী লটারিতে চলে যাব। তো শিবু চন্দ্র নন্দী, আপনার অনুভূতি ব্যক্ত করে এবং নতুনদের জন্য কিভাবে আপনি মতামত দিতে পারেন যে এই প্রতিযোগিতার জন্য খুব সংক্ষেপে বলবেন। আহ, ধন্যবাদ। উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সভাপতি এবং আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী, প্রেসিডেন্ট সকল চক্রবর্তী সহ সকল শিক্ষকবৃন্দ এবং আজকে যারা অংশগ্রহণ করেছেন এই গুরুত্বপূর্ণ আয়োজন। যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের একটা স্লোগান আছে। আমাদের গুরুজি একটা স্লোগান আমাদেরকে শুনিয়েছেন, হয়তো আপনার অনেকেই মনে আছে, জ্যোতিষ, অভিজ্ঞ জ্যোতিষ গড়ার দৃঢ় প্রত্যয়। এটা কিন্তু আমাদের এই ব্যানার স্লোগান, গুরুজির স্লোগান। আর এটা থেকেই গুরুজি আমাদের মাধ্যমে আমাদেরকে উঠিয়ে আনার জন্য, আমরা যে জ্ঞান চর্চায় সাগরে ডুব দিয়েছি সেখান থেকে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের একটা পরিকল্পনা উনি করেছেন। আমি ধন্য, আমি কৃতজ্ঞ যে গত বছর এরকম একটা প্রথম আয়োজনে নিজেকে 5 জনের একজন করতে পেরেছি। মানে আমাকে নির্বাচিত করেছে এই জন্য। দেখুন, আহ, হাঁটতে গেলে যেমন হোঁচট খেয়ে হাঁটা শেখা হয়, মুখের জড়তা কাটানোর জন্যও ঠিক কথা বলতে বলতেই এই চর্চা হয়। আর বাকি রইলো হাতের লেখা। সেই কবে আমরা এসএসসি এইচএসসি মাস্টার্স কমপ্লিট করে এসে এরপরে কি আর লেখা হয়? গুরুজি সেই দিকটা লক্ষ্য রেখেছেন যে আমরা অভিজ্ঞ জ্যোতিষ কিভাবে হবো যদি লেখার চর্চাই না করতে পারি। তাহলে সেই লেখার চর্চাটাকেই আবার তুলে ধরলেন আমাদের কলমের মাধ্যমে। যে আর বাকি রইলো একটা প্রশ্ন এসেছে যে আসলে কিভাবে বিজয়ী হয়েছিলাম, তার আসলে সংকেত বা একটা অভিজ্ঞতা শেয়ার করব। একদম সহজ ভাবে যদি বলতে হয় তাহলে গুরুজির যে নিয়মিত ক্লাসগুলো হয় তার মধ্যে অসংখ্য সংকেত উনি নিয়মিত দিয়ে যান, দিয়ে গিয়েছেন। এটা সব সময় উনি লক্ষ্য রাখবেন। এটা হচ্ছে যারা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন এবং ভিডিও রেকর্ড গুলো একটু খেয়াল করবেন, তাহলে দেখবেন অসংখ্য তথ্য গুরুজি তার আহ, এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখান থেকেই সেই তথ্যগুলোকে খেয়াল রেখেই সেই লেখার দিকে মনোনিবেশ করা হয়েছিল যখন আমাদেরকে টপিকসটা দেওয়া হয়। তো আসলে এর জন্য খুব বেশি কিছু করা লাগেনি। শুধু খেয়াল রাখতে হয়েছিল যে আসলে গুরুজি আমাদের কোন জায়গায় কোন তথ্যগুলো দিচ্ছে, এখন এই টপিকস এর সাথে কোন তথ্যগুলো যায়। সাথে কিছু বইয়ের সহযোগিতাও নিয়েছি। তবে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে স্যারের ক্লাসে উপস্থিত থেকে স্যারের বক্তব্য এবং ভিডিওটি বারবার শোনা। আমি আপনাদেরকে আহ্বান করব, আহ, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ফর্ম জমা দিয়েছেন, আর যারা এখনো জমা দেননি, ভাবছেন কি লিখবো, আমার দ্বারা কি হবে, আমি কি জানি, আমি তো কিছুই শিখিনি, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু কনফিডেন্স লেভেলটা বাড়ান। কারণ স্যার হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে ঠেলেও দিচ্ছেন। শুধুমাত্র আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা একটু বাড়াতে হবে, তাহলে দেখবেন পথ খুব কঠিন নয়। যেহেতু অনেক আলাপ আলোচনা রয়েছে এবং আমার অর্জনকৃত এই হচ্ছে সেই ট্রফি, যেটা গত বছর পেয়েছি, আপনারাও পাবেন। আপনাদের শুভকামনা করছি যে আপনারা ভালো কিছু উপস্থাপন করবেন। অনেক কিছু দেখার রয়েছে, শেখার রয়েছে আপনাদের মাঝ থেকে। সাথে আছি, সাথে থাকবো এবং সব সময়
পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বিজয়ী শিবচন্দ্র নন্দী। এবার হচ্ছে পঞ্চম বিজয়ী, মানে আরেকজন বাকি আছেন, হিমাংশু কুমার মিত্র উপস্থিত আছেন। সংক্ষিপ্ত বক্তব্য প্রত্যাশা করছি। হিমাংশু কুমার মিত্র। হিমাংশু বাবু নাই মনে হয় স্যার। ও আচ্ছা, তাহলে এবার এই প্রতিযোগিতা নিয়ে আমাদের অত্র প্রতিষ্ঠানে মানে সন্তান অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের একজন শিক্ষক ত্রিপুরা থেকে যোগদান করেছেন, পামিস্ট্রির শিক্ষক। উনি হচ্ছেন টিটু দাস। দাস। তো টিটু দাস মহোদয়, এই প্রতিযোগিতায় আপনিও গতবার অংশগ্রহণ করেছিলেন, যদিও শিক্ষকদের অংশগ্রহণ মানে প্রতিযোগী হিসেবে নেওয়া হয়েছিল না, আপনার লেখা সুবেনিরে স্থান পেয়েছিল। তো আপনার অভিজ্ঞতা সংক্ষেপে ব্যক্ত করতে আহ্বান করছি। টিটু দাস স্যার আছেন? নাই? উনি টিটু ভিডিও দাস অফ স্যার স্যার, আছেন? ভিডিও অফ, উনি বোধহয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা। মেবি নেটওয়ার্ক হুম। প্রবলেম হতে পারে। তাহলে আপনাদের ভিতর থেকে আমি পরবর্তীতে বক্তব্য শুনবো। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের মূল আকর্ষণের দিকে। তার আগে আমাকে কিছু বলতেই হচ্ছে। আমাদের এটি হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অর্থায়নে। আপনারা শুনেছেন যে কেসিপাল পদক, এটির উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জ্ঞানী শক্তি। আমরা জানি যে জ্ঞান হচ্ছে আমাদের সব থেকে বড় শক্তি। গবেষণায় হচ্ছে অগ্রগতি, এটা আমরা জানি যে গবেষণা ব্যতি রেখে কোনো কিছুই সম্ভব নয়। তো সেই গবেষণা করতে গেলে আমাদের অগ্রগতির পথ আলোকিত হয়, এটা আমরা জানি। উপলব্ধি করার জন্য আমাদের এই আয়োজন। তাছাড়া এই গবেষণা প্রতিযোগিতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। মানে আপনারা আজকে গবেষণা করছেন, আপনারা লিখছেন, আপনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। হুম, আপনার পরবর্তী ব্যাচ যারা আসবে তারা শুধু নয়, এটা সোশ্যাল মিডিয়া দেখবে, আপনার সন্তান সন্ততিরা দেখবে, আপনার ছোট ভাই ব্রাদার দেখবে, মানে আপনার যারা বয়োকনিষ্ঠ তানরা দেখবে, তানরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার একটা মানসিক প্রবৃত্তি জন্মাবে। কেউ খেলাধুলায় প্রতিযোগিতায় যায়, কেউ লেখা জোখায় যায়, কেউ গানে যায়, কেউ আঁকায় যায়, কেউ হয়তো বিভিন্ন প্রতিযোগিতা দুনিয়ার বুকে রয়েছে। তো আমাদের এটি জ্যোতিষশাস্ত্রীয় প্রতিযোগিতা। এটি নতুন প্রজন্মকে উৎসাহিত করার বা অনুপ্রাণিত করার একটি বিশেষ মাধ্যম। তো আমরা বিশেষ করে 1200 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করব। সেই শব্দটি অবশ্যই বিশেষ করে উপসংহার বা ধরুন এই যে প্রশ্ন সহ আমাদের আপনাদের যে টপিকস থাকবে, টপিকসের বাইরে 1200 শব্দের মধ্যে কোনো ক্রমেই, মানে শেষ সেন্টেন্স 1200 শব্দের মধ্যে হতে হবে। শেষ সেন্টেন্স ধরেন এমন হলো যে আমার এই পর্ব এখানেই সমাপ্তি, বা ধরুন আহ ব্যক্তি উদ্ধারে আধুনিক প্রয়োগ। এই ব্যক্তি উদ্ধারে আপনার 1200-র মধ্যে পড়বে। পরবর্তী যে ওই পরবর্তী দাড়ি পর্যন্ত 1200 শব্দের বাইরে যেতে পারে, কিন্তু শেষ যে সেন্টেন্সটা থাকবে, শেষ সেন্টেন্সটা 1200 শব্দের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় কথা হচ্ছে কোনো ক্রমে ধর্মীয়। টেকনো 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 K5K, আপনি মিউট করুন। দ্বিতীয় কথা হচ্ছে কোন প্রতিযোগী এই লেখার ভিতর, যেহেতু লেখা সুবেনিরে প্রকাশ হবে, ওয়েবসাইটে প্রকাশিত হবে, এটি ইংলিশ ভার্সন হবে, তো দেশ বিদেশে এটি দেখবে। তো এই লেখার মধ্যে কোনো প্রকারের জ্যোতিষ ব্যতিরেকে ধর্মীয়, রাষ্ট্রীয়, সামাজিক বিদ্বেষ পোষিত লেখা, এমনকি মিথ্যা তথ্য, এগুলো প্রয়োগ করা যাবে না। তাহলে এটি কিন্তু আপনার লেখা বাতিল বলে গণ্য হবে, এমনকি আপনাদের কষ্ট বৃথা যাবে। এটি মাথায় রাখবেন যে ধর্মীয়, রাষ্ট্রীয়, সামাজিক বিদ্বেষ প্রসূত লেখা এবং মিথ্যা তথ্য, এগুলো আপনাদের লেখার মান নিম্নগামী করবে এবং লেখা প্রকাশিত হবে না। জমা কিন্তু প্রবন্ধ অবশ্যই আপনাদের অনুমতি, কিন্তু এখানেই অনুমতি যে আপনার লেখা দেবেন, ওখানেই কিন্তু আপনাদের নাম এবং বিশেষ করে আমাদের কোনো রোল নাম্বারের প্রয়োজন নেই, আপনাদের নামটি স্পষ্ট আকারে লিখবেন। সেটি আমরা সুবিনিরে যেহেতু প্রকাশ করব, ছবি সহ ওয়েবসাইটে প্রকাশ করব, তো সেক্ষেত্রে আপনাদের বিশেষ করে ওই নামেই কিন্তু প্রকাশিত হবে। এই অনুমতি আপনাদের প্রদান করতে হবে। এখানে আপনারা কখনো বলতে পারবেন না যে এটি কপিরাইট
এর ভিতরে পড়বে বা আপনাদের লেখা আমরা প্রকাশ করতে পারবো না, এটি কখনোই বলতে পারবেন না। সেই লেখা কিন্তু প্রকাশ করার অনুমতি দিতে হবে। তাছাড়া কোন তাছাড়া বিশেষ করে কোনো প্রকার বিশেষ করে কোনো গ্রন্থের আপনারা সহযোগিতা নিতে পারবেন, যেহেতু সময় 15 দিন দেওয়া হবে। তো গ্রন্থের সহযোগিতা নিলেন, তাহলে সেই গ্রন্থের যে সহযোগিতা নিলেন তার রেফারেন্স দিতে হবে। সেই যে রেফারেন্স দিয়ে আপনাকে লিখতে হবে। এবং তথ্যসূত্র আপনারা যে কোনো জায়গা থেকে, এআই থেকে নিতে পারেন বা যে কোনো জায়গা থেকে নেন, কারোর সহযোগিতা নিতে পারেন, কিন্তু সেটি উল্লেখ করতে হবে যে অমুক জায়গা থেকে সহযোগিতা নিয়ে আমরা লিখেছি। তথ্যসূত্র অবশ্যই উল্লেখ করতে হবে। কোনো প্রকারে অন্যের লেখা নকল করা বা এআই প্রযুক্তির লেখা গ্রহণযোগ্য হবে না। এআই প্রযুক্তির সহযোগিতা নিতে পারেন, কিন্তু এআই মানে প্রযুক্তি নিয়ে লিখবেন, এটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। মনে রাখবেন, আমাদের কাছে কিন্তু এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জুরি বোর্ডের কাছে এআই এর লেখা যাচাই পদ্ধতির কিন্তু সফটওয়্যার আমাদের কাছে রয়েছে। আপনারা কেউ এআই পদ্ধতি অবলম্বন করবেন, এবং সফটওয়্যার পদ্ধতিতে যদি ধরা পড়ে যে এটি এআই লেখা, আপনারা দেখেছেন ফেসবুকে কোনো লেখা বা কোনো ব্যানার পোস্ট করলে এআই ইনফো লেখা থাকে। এই এআই ইনফো যে লেখা থাকে, অর্থাৎ এটি এআই থেকে নেওয়া, এটি প্রমাণিত হলে আপনার লেখা বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে ওই লেখা আর কোনো রকমে শুনতেও পারবেন না যে এই লেখাটা কোথায় গেল, কেন প্রকাশিত হলো না। তৃতীয়ত হচ্ছে, আপনার নাম ঠিকানা তো উল্লেখ করবেন, টাইপ করে এবং পিডিএফ আকারে, ওয়ার্ড ফাইল আকারে দুইভাবে দিতে হবে। আপনারা যখন টাইপ করবেন তার পিডিএফ ফাইল দেবেন, ওয়ার্ড ফাইল দেবেন, এটি আমরা মেইল নাম্বার দিব, সেই মেইল নাম্বারে সরাসরি আপনাদের মেইল করতে হবে। তাছাড়া অবশ্যই 1200 শব্দ, এটি তো বলেছি যে 1200 শব্দের বাইরে যেতে পারবে না। আমাদের আর্টিকেল বাদে 1200 শব্দ, কোনো ক্রমে এর কম বেশি হবে না, হওয়া যাবে না। লেখার মান নির্ণয়ে আমাদের প্রাথমিক বাছাই হবে। এই বাছাইয়ের মধ্য থেকে যারা প্রাথমিক পর্যায়ে টিকবেন, তাদেরকে সরাসরি ভিডিও অন করে টপিকস দেওয়া হবে। সেটি তখন 300 শব্দের মধ্যে উপস্থিত মাত্রায় আপনাদের লিখতে হবে। সেই লেখা নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা যেটি, সেটির মাধ্যমে 5 জন বিজয়ী এই বিজয়ে অংশগ্রহণ করবে। তখন আমাদের বিষয় হচ্ছে আমাদের সাবজেক্ট। আমাদের মূলত বিজয়, যেহেতু আমরা বিশেষ করে মান্ডেন, কৃষ্ণমূর্তি, তারপর সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, এগুলোর পরিপূর্ণ ক্লাস হয়নি, কিন্তু আমাদের ভিতর অনেক বিজ্ঞ জ্যোতিষ রয়েছেন। অনেকে এই সাবজেক্টে লেখাপড়া করেছেন, অন্য প্রতিষ্ঠান থেকে করেছেন বা অন্য জায়গা থেকে শিখেছেন বা নিজে জ্ঞান অর্জন করেছেন, এমনও রয়েছেন। তো যারা যে টপিকস নিতে চান, সেই টপিকস তানাদের দেওয়া যাবে। সকল টপিকসের আমার কাছে টপিকস এখন তৈরি করে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো আমরা প্রথম বিজয়ীদের যাদের নামের তালিকা আসছে, তাদের জন্য লটারি সম্বলিত আমরা টপিকস দিব। দেওয়ার পরে আমরা যাদের নাম নেই, তারাও এক এক করে ওখান থেকে বলবেন কোন সাবজেক্টের উপর নিবেন, সেই সাবজেক্টে আপনাদের টপিকস দেওয়া হবে। ওই টপিকসের উপরেই কিন্তু প্রত্যেকের 1200 শব্দে, মানে নতুন ব্যাচ হন আর পুরাতন ব্যাচ হন, প্রতিযোগী হবেন শুধুমাত্র পুরাতন যারা শিক্ষার্থী রয়েছেন। এ ব্যতিরেকে বাকিরাও যে প্রতিযোগী না, তারা কিন্তু না। অর্থাৎ আরেকটি ধাপ, অর্থাৎ আপনারা এবার যে প্রতিযোগিতা করছেন, আপনাদের জন্য স্যার কি রেখেছেন সেটি মনে মনে রেখে দেন। অবশ্যই কিছু আপনাদের জন্য রেখেছে। এই যে লেখা সুবিনিরে বা ওয়েবসাইটে শুধু প্রকাশ হবে তা নয়, আপনারা নবীন বরণে যখন আসবেন, তখন সম্মেলনে যখন আসবেন, তখন বুঝতে পারবেন যে এবার যেমন আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার বলেছেন যে উনি বিজয়ী হয়েছেন আসলে আমার একেবারে কাছের মানুষ, অথচ উনিই জানেন না। অথচ কেউই জানেন না যে আমরা সুবেনিরটা এমন সময় দিয়েছিলাম, সুবেনিরটা প্রকাশ হয়েছে, কখনোই আমরা এটি প্রকাশ করিনি। তাছাড়া আপনারা জানেন, অনেকে না জানলে জেনে নেবেন যে সুবেনিরের লাস্টে আমাদের যত শিক্ষার্থী রয়েছে তাদের প্রত্যেকের নাম, তারপর হচ্ছে পিতামাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে ছাপা থাকে রঙিন হরফে, এই দেখেন থেকে। এভাবেও কিন্তু ছাপা থাকবে। ওয়েবসাইটেও আপনারা দেখেছেন, আমরা এখনো ছবি কালেক্ট করে বা পরিপূর্ণ রূপে দিয়ে পারিনি, তো আমাদের দিতে একটু সময় লাগবে। নতুন কেবল আমরা যাত্রা শুরু করেছি। ওয়েবসাইটটি লঞ্চ করেছে হচ্ছে আপনার 10ই জুলাই 2026-এ।
তো সেই অনুযায়ী আপনার টপিক চেয়ে নিতে পারবেন। একাধিক মানে এক ব্যক্তি একাধিক টপিকসও নিতে পারবেন, নিয়ে লিখতে পারবেন। লেখার মান অনুযায়ী তাদেরকে অবশ্যই অবশ্যই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বা বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি ওই নবীনবরণ বা সম্মেলনের সময় আপনারা বুঝতে পারবেন যে আসলে লেখার মূল্যায়ন আপনারা কিভাবে হচ্ছেন। কারণ হচ্ছে দেখুন, আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলাম, এমনকি গত মিটিং করেছিলাম তখনও বলেছিলাম যে ধরুন আপনারা হয়তো মনে করলেন যে আমরা শিক্ষার্থীরা যদি না লিখি তাহলে স্যার এই জিনিস দেবেন কাকে। তো আমাকে 1 সপ্তাহ সময় দিয়ে দেখুন, মাত্র 1 সপ্তাহ, যে 1 সপ্তাহের ভিতর যদি বাইরের থেকে লেখক মানে ইয়ে দেওয়া হয়, যে অ্যালাউ করা হয়, তাহলে দেখেন প্রতিযোগিতায় নামার জন্য বাইরের থেকে কেউ আসে কিনা, এটি আপনারা যাচাই করে দেখতে পারেন। প্রয়োজনে আপনাদের সুযোগ দেওয়া যেতে পারে বা আমাকে সুযোগ দিতে পারেন যে আমি পাই কিনা। তথাপিও আমি চাই যে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে বা বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে যারা শিক্ষা নিচ্ছেন তারাই হচ্ছে এই পুরস্কারগুলো পান। আমরা এটা বাইরে নিতে কোনো ক্রমে চাচ্ছি না। শুধুমাত্র ভর্তিকৃত শিক্ষার্থীরা, এমনকি যারা প্রাথমিক ব্যাচ উত্তীর্ণ হয়েছেন, আমরা হচ্ছে এই 5 জন পদক বিজয়ী হবেন। পরের বছর আপনাদের অভিজ্ঞতা নিয়ে আপনারা আবার ওখানে অংশগ্রহণ করে আবার হতে পারবেন, কিন্তু একবারে বেশি দুবার হওয়ার সুযোগ থাকছে না। তাছাড়া আপনাদের জন্য কি থাকবে সেটি হাইড রয়েছে, যে আসলে আমরা লিখলাম কষ্ট করে কি পাবো সেটি আপনারা ওই অনুষ্ঠানের ভিতরে বুঝতে পারবেন। তো আপনারা টপিকস গুলো নিন এবং আমরা নাম বলছি, আবারও বলে নিচ্ছি যে আপনাদের এই নাম বলার পরে বিশেষ করে এমন যারা বাদ পড়বেন, যারা ফর্ম পূরণ করতে পারেননি বা যাদের ফর্ম আমরা সংরক্ষণ করতে পারিনি, আমরা ফর্ম এখনো হাতে হয়তো পেয়েছি, আমার কাছে পেয়েছি, নীরজ স্যারের কাছে যায়নি, এইরকম যদি কেউ থেকে থাকেন, তাহলেও এখান থেকে টপিকস নিতে পারবেন। অর্থাৎ সকল শিক্ষার্থীরা টপিকস নিতে পারবেন। একাধিক সাবজেক্টে যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে তাও একাধিক টপিকস নিতে পারবে। কিন্তু প্রথম আমরা টপিকসে তাহলে মাননীয় প্রেসিডেন্ট স্যারের অনুমতি সাপেক্ষে এবং জে.কে দেব স্যার, নীরজ স্যার, টিটু দাস স্যার সহ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার জুরি বোর্ডের যদি আর কেউ থেকে থাকেন সদস্য, তাদের অনুমতি সাপেক্ষে আমরা টপিকসে যেতে চাই, যদি আপনারা অনুমতি প্রদান করে থাকেন। স্যার ঠিক আছে স্যার, টপিকসে চলে যান, টপিকসে চলে যান স্যার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ নীরজ স্যার, তাহলে আমরা টপিকসে যাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সর্বপ্রথম ফলিত জ্যোতিষে যিনি স্যার নাম লিখিয়েছেন তিনি হ্যাঁ, নামগুলো কি স্যার একবার বলে দিবেন স্যার? হ্যাঁ, একবার একটু বলে দেই, একবার নামগুলো হ্যাঁ একটু বলে দেই। যে আমাদের এখানে যে নামগুলো আসছে, তাছাড়া উচ্চতর ব্যাচের সবাই, মানে এখানে যারা উপস্থিত আছেন সবাই টপিকস নিতে পারবেন, কিন্তু উচ্চতর ব্যাচের শিক্ষার্থীদের আগে টপিকস দেওয়া হবে। তো মানে এখানে যারা স্যার ফর্মাল আবেদন করছে আর কি, তাদের নামগুলো যে আমরা যে পাইছি হ্যাঁ, এরা এখানে উপস্থিত আছে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে আবেদন করেছেন তার ভিতর সুরভি বিশ্বাস, তন্নি হালদার, সুব্রত মল্লিক, অনির্বাণ দেব, সুদীপ্ত সাহা, বিষ্ণু মহন্ত, প্রদীপ্ত প্রাপন বালা, তমাল চক্রবর্তী, বিপ্লব কুমার মণ্ডল, চয়ন রায়, রথিন চক্রবর্তী, দুর্বা চক্রবর্তী, অর্পিতা ব্যানার্জি, ঝুমুর পাল, এরা হচ্ছে ফলিত জ্যোতিষের উপরে টপিকসে আবেদন করেছেন। এর বাইরে যদি কেউ আবেদন করে থাকেন, নাম ইনক্লুড না করা হয়ে থাকে, এখনই বলতে পারেন, আমরা নাম নিয়ে নিতে পারি। তাছাড়া পামিস্ট্রিতে অর্থাৎ হস্তরেখায় আপনারা ফর্ম পূরণ করেছেন বাবুল কুমার দেবনাথ, প্রদীপ কুমার মণ্ডল, সুভাষ চন্দ্র রায়, সুকান্ত কুমার সরকার, সঞ্জয় কুমার সরকার, প্রকাশ চন্দ্র রায়, পিয়াস চন্দ্র দে, পার্থসারথী দে, ঝুমা রানী চৌধুরী, সোহানা আহমেদ, সুমন কুমার দেব, এনরা হচ্ছে নাম লিপিবদ্ধ করেছেন। আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পরিচালক, 2 জন পরিচালক আছে যারা হচ্ছে প্রযুক্তিগত ব্যাপারে পরিচালনা করে থাকে সর্বদা। তাদের ছাড়া আমি আসলে চলতে পারি না। এই জুম ওপেন করা, জুম অফ করা, ভিডিও অন করা, মানে ভিডিও আপলোড দেওয়া, সেই 2 জন কিন্তু আমার ডাইনে বামে সর্বদা থাকে। আপনারা জানেন যে একজন হচ্ছে সুজন কুমার পাল, একজন হচ্ছে সরজিৎ মণ্ডল। এরা গত বছরও লিখেছিল, যা পেরেছিল তাই লিখেছিল। আপনারা হয়তো মনে করতে পারেন যে স্যার তাদেরকে লেখায় হয়তো সহযোগিতা করে। যদি সহযোগিতা স্যার করতো তাহলে কিন্তু বিজয়ীর তালিকায় ওই সুজন বা সরজিতের নাম চলে আসতে পারতো, যে কোনো একটা চলে আসতে পারতো। আপনারা পরীক্ষায় দেখেছেন যে পরীক্ষা আপনারা অন্য প্রতিষ্ঠানে দিয়েছেন, আমি কিন্তু কারো খাতা মানে দেখেছি, কিন্তু আমি কোনো মন্তব্য কিন্তু কখনো করিনি। ওই প্রতিষ্ঠানে কিন্তু খাতা দেখে। তো এই জুরি বোর্ডই কিন্তু এই আপনাদের মান যাচাই করবে,
এমনকি যাচাই করে কিভাবে যাচাই করবে, যাচাই প্রক্রিয়াটা আপনারা জানেন না। এক এক স্যার এক এক ধরনের মার্ক দেন, দেওয়ার পরে এই 1200 শব্দে 10 শব্দে 1 মার্ক, প্রতি 10 শব্দে 1 মার্ক, অর্থাৎ 120 মার্কের মধ্যে আপনাদের 1200 শব্দ যাচাই করা হবে। তার পরবর্তীতে 300 শব্দ 30 মার্ক, অর্থাৎ 10 শব্দে 1 মার্ক। এইভাবে এই জুরি বোর্ডের সদস্যরা এই মার্কটা দিয়ে থাকেন। সবার মার্ক নিয়ে একটা জুম মিটিং হয়, সেই জুম মিটিং এর মাধ্যমে কিন্তু আপনাদের যাচাই করা হয়। অর্থাৎ লেখার উপরে, কারো মুখ দেখে, কারো অবস্থান দেখে, কারো ক্রাইটেরিয়া দেখে, কারো বিশেষ করে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে এই বিচারিক প্রক্রিয়া চলে না। তাই তো আপনারা কলম চালাবেন, এটি হচ্ছে আমার প্রত্যাশা যে কলমই কিন্তু আপনাদের মূল্য দেবে। তো সেখানে সুজন পাল এবং সরজিৎ মন্ডলও টপিকস নেবেন, তারাও লিখবেন, তারাও কিন্তু আপনাদের সাথে প্রতিযোগী হবেন। তো এবার আমরা তাহলে সনাতন জ্যোতিষের টপিকসে যাচ্ছি। সর্বপ্রথম ফলিত জ্যোতিষে। তো গুরুজি সুরভি আমারটা বিশ্বাস আপনি আছেন, এটি কিন্তু লটারির মাধ্যমে, লটারি অর্থাৎ সাধারণ প্রক্রিয়া। এই যে এই প্যাকেটের ভিতর টপিকস রয়েছে, টপিকস গুলো আপনারা আগে একটু দেখুন। এই যে এভাবে কিন্তু এই টপিকস গুলো রয়েছে, এই ভাঁজ করা। এখান থেকে দেখে যে মুখ দেখে আপনাদের দিচ্ছি তা কিন্তু নয়, এখান থেকে একটি একটি করে তুলে তুলে দেওয়া হবে আপনাদের। তো তুলে দিচ্ছি, গুরুজি আমার আপনারা দেখুন। গুরুজি আমারটা দেন আমার নামে। হ্যাঁ, হ্যাঁ দেবো। মানস ও বাবু, মানস রায়, প- মানস রায়। মানস স্যার, মানস এটি স্যার কোথায় করবো বলেন? গুরুজি তো যদি ফলিত ফলিত জ্যোতিষ। জ্যোতিষ, ফলিত জ্যোতিষ। আচ্ছা, হ্যাঁ হুম, ও ওকে। মানস রায়। নমস্কার স্যার, আমারটা হ্যাঁ, নেন, আমার নাম কি নাম? প্রসেনজিৎ আপনি কিসে, চক্রবর্তী। প্রসেনজিৎ প্রসেনজিৎ চক্রবর্তী। চক্রবর্তী। কিসে, কিসে বলেন? হস্তরেখা। হ্যাঁ, হস্তরেখা। পামিস্ট্রি। হ্যাঁ। ও পামিস্ট্রি, প্রসেনজিৎ চক্রবর্তী তো পামিস্ট্রিতে আছে মনে হয়, নাকি? নাম বললাম না? না স্যার। ও আচ্ছা, প্রসেনজিৎ চক্রবর্তী। আর কেউ আছেন আমাদের উচ্চতর ব্যাচের? গুরুদেব আমারে ওই ইতে দিয়ে হস্তরেখা দিয়েন না, বৌদ্ধিক জ্যোতিষী দেন। আপনি না, আপনার এটা নাম এখন হচ্ছে এখন তো? না, না এখন কাটবো না স্যার। ওনাকে আমি 50 মেসেজ করছি, উনি কোনো ক্রাইটেরিয়া সিলেক্ট করে নাই। তো আমি ওনাকে আবার বলছি আপনাকে হস্তরেখা দিয়ে দিলাম, তো উনি আবার আমাকে কোনো মেসেজ ব্যাক করে নাই। তো আপনার তো গুরুদেব মনে আমাদের করেন আপনিও চাকরি করেন ভাই, আমিও চাকরি করি, আপনার মোবাইল নিয়ে তো আমি সারাক্ষণ বসে স্যার থাকবো না। স্যার সেইটা না, আমার জায়গায় সম্পূর্ণ লাইনে কাজ করে, লাইনে বন্ধ, সম্পূর্ণ বন্ধ। স্যার সুব্রত একবার আপনি আমি ক্ষমা করে পারবেন, দেন, সুব্রত আপনি একজনকে পারবেন, একবার ক্ষমা করে দেন স্যার, দেন, সুব্রত একবার আপনি ক্ষমা করে পারবেন। দেন। এটা দিয়ে দেন আমার, আমি ওনার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, ওনাকে নিয়ে নিচ্ছি ওই পাশে, নিয়ে নিলাম স্যার, নিলাম। সোহেল বাবু এই ধরনের কাজ আর করবেন না। সুভাষ চন্দ্র রায়, আপনাকে নিয়ে নিলাম। সুভাষ চন্দ্র রায়। আর কেউ আছেন আমাদের উচ্চতর ব্যাচে? বিশেষ করে কিশোরী মোহন মন্ডলও কিন্তু টপিকস নেবেন, স্বপন কুমার চক্রবর্তী টপিকস নেবেন, ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব টপিকস নেবেন, শিবু চন্দ্র নন্দীও টপিকস পাবেন, হিমাংশু কুমার মিত্রও কিন্তু টপিকস পাবেন। তাছাড়া আমাদের বিশেষ করে ছাত্ররা যারা রয়েছেন, যেমন আমিও কিন্তু আপনাদের সঙ্গে প্রতিযোগী, এটাও শুনে নেন। আমিও কিন্তু লিখবো, কিন্তু প্রতিযোগী নয়, শিক্ষকরা প্রতিযোগী নয়। শিক্ষকদের লেখা ওই শুধুমাত্র সুবেনির বা ওয়েবসাইটে যদি যোগ্যতা অনুযায়ী বা লেখা অনুযায়ী যায় তাহলে যাবে। সে উদ্দেশ্যে আমাদের জে কে দেব স্যারও কিন্তু টপিকস নেবেন, নীরজ স্যারও টপিকস নেবেন, তারপরে আমি নিজেও নিব, এমনকি টিটু দাস স্যারও কিন্তু টপিকস নেবেন। অর্থাৎ সবাই লেখার ভিতরে কিন্তু আসবেন এখানে। তো উচ্চতর ব্যাচের যদি কেউ আর বাকি থেকে থাকেন তাহলে নাম বলতে পারেন। কেউ আছেন বাকি? নেই? আচ্ছা, ওকে, তাহলে আমরা সরাসরি টপিকসে চলে গেলাম। স্যার আমি দিলীপ স্যার, আছি স্যার। স্যার আমি আছি। তার কবে বলবেন? আপনি কালকে বলেন। ও কিসে, সনাতন জ্যোতিষ নাকি পামিস্ট্রি, কোনটায় স্যার একটা দিলেই হবে। বলেন? স্যার ওনাকে একটা হস্তরেখায় দেন স্যার, হস্তরেখায় উনি ডিসিশন নিতে পারবেন, আমি দিয়ে দিলাম। না না না, উনি ওনার ডিসিশন উনি নেই। দেন বলেন। স্যার, দেন স্যার, হস্তরেখাই দিন। দিলাম উত্তরে। কি নাম যেন? বিষ্ণু মহন্ত? না স্যার, অ্যাডভোকেট সাধারণ কুমার বণিক স্যার। ও আচ্ছা আচ্ছা, সাধন কুমার বণিক অ্যাডভোকেট স্যার। সাধন কুমার বণিক, সাধন কুমার বণিক। প্রত্যেকের কিন্তু টাইপ করে দিতে হবে, এটি কিন্তু মাথায় রেখেন। আচ্ছা, আর কেউ আছেন? আর কেউ নেবেন টপিকস? উচ্চতর ব্যাচ মানে প্রাথমিক সম্পন্ন করেছেন, পরীক্ষা দিয়েছেন এমন আর কেউ আছেন? আচ্ছা, আমরা সরাসরি চলে যাই। তো প্রথমত সুরভি বিশ্বাস উপস্থিত আছেন? আছে স্যার, আছে। হ্যাঁ, আপনার জন্য টপিকস হচ্ছে
এই যে চিকিৎসা বিদ্যায় লিখে নিন, চিকিৎসা বিদ্যায় জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব ও মূল্যায়ন। চিকিৎসা বিদ্যায় জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব ও মূল্যায়ন, সুন্দর টপিকস কিন্তু। 1200 শব্দ হতে হবে, মাথায় থাকে যেন, 1200 শব্দ। জি স্যার, লিখেছি চিকিৎসা বিদ্যায় জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব ও মূল্যায়ন। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। এবার দ্বিতীয় হচ্ছে তন্নি হালদার। তন্নি হালদার আছেন? তন্নি হালদার। তানভীর হালদার তো ছিল। আচ্ছা, টপিকস দিয়ে দেন স্যার। আচ্ছা, আপনি লিখে নেন একটু। তন্নি হ্যাঁ, হালদার, বলেন স্যার। টপিকস হচ্ছে আর্থিক অবকাঠামোয় জ্যোতিষের ভূমিকা। আর্থিক অবকাঠামোয় জ্যোতিষের ভূমিকা। ওকে স্যার, দিয়েছি। ওকে, ধন্যবাদ। এবার হচ্ছে সুব্রত মল্লিক। সুব্রত কুমার মল্লিক না শুধু সুব্রত মল্লিক? সুব্রত মল্লিক। হ্যাঁ, সুব্রত মল্লিক হচ্ছে গবেষণা ভিত্তিক জ্যোতিষ চর্চার প্রয়োজনীয়তা। গবেষণা ভিত্তিক জ্যোতিষ শাস্ত্রের প্রয়োজনীয়তা। তারপর হচ্ছে অনির্বাণ দেব। অনির্বাণ দেব, আমি প্রাথমিক ব্যাচের সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা টপিকস গুলো লিখে নিয়েন। আপনাদের জীবনে এক সময় এগুলো কাজে লাগতে পারে। এমনকি উচ্চতর ব্যাচে যারা আছেন, বিশেষ করে টিম লিডার যারা আছেন, আমাদের সুদীপ্ত সাহা, প্রদীপ্ত প্রাপন বালা, তারপরে আর কে যেন ওই অর্পিতা ব্যানার্জি, বিপ্লব কে মন্ডল, আপনার যদি সম্ভব হয় তাহলে লিখে নিন। আচ্ছা, এবার তাহলে অনির্বাণ দেব, নাকি অনির্বাণ দেব হয়ে গেছে? হয়নি। ও, অনির্বাণ দেব অনির্বাণ হয় দেব। নাই। আচ্ছা, 1 2 3। অনির্বাণ দেবের জন্য হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের ঐতিহাসিক ও সমসাময়িক প্রেক্ষাপট। জ্যোতিষ শাস্ত্রের ঐতিহাসিক ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে লিখবেন। অনির্বাণ দেব। এবার হচ্ছে সুদীপ্ত সাহা। সুদীপ্ত সাহা আমাদের টিম লিডার মনে হয়, আছেন? সুদীপ্ত সাহার টপিক হচ্ছে প্রাচীন জ্যোতিষে আধুনিক জ্যোতিষের সমন্বয়। প্রাচীন জ্যোতিষে আধুনিক জ্যোতিষের সমন্বয়। প্রাচীন জ্যোতিষে আধুনিক জ্যোতিষের সমন্বয়। জি স্যার। ওকে, এবার হচ্ছে বিষ্ণু মহন্ত। জি স্যার। বিষ্ণু মহন্ত দার্জিলিং নাকি যেন, শিলিগুড়ি স্যার। বিষ্ণু মহন্ত ও আছে স্যার। শিলিগুড়ি। আমাদের তো চা খাওয়ায়নি, শিলিগুড়ি। তাহলে শিলিগুড়ির চা তো খাওয়ায়নি, তাহলে টপিকসটা কঠিন দিয়ে দিই। যেটা লটারিতে বেঁধেছে, কিছু করার নেই। আধুনিক দৃষ্টিভঙ্গিতে নক্ষত্র ভিত্তিক জীবন বিশ্লেষণ। আগে বলুন স্যার। আধুনিক দৃষ্টিভঙ্গিতে নক্ষত্র ভিত্তিক জীবন বিশ্লেষণ। আচ্ছা, নক্ষত্র ভিত্তিক জীবন বিশ্লেষণ। হ্যাঁ, সহজ আধুনিক লিখেছেন স্যার বিষ্ণু মহন্ত। দৃষ্টিভঙ্গিতে নক্ষত্র ভিত্তিক জীবন বিশ্লেষণ, বিষ্ণু মহন্ত। ক্লিয়ার। এবার হচ্ছে প্রদীপ্ত প্রাপন বালা। প্রদীপ্ত প্রাপন বালা, ওনার জন্য হচ্ছে মানব জীবনকে সুসজ্জিত করতে। হ্যাঁ, প্রণাম। মানব জীবনকে সুসজ্জিত করতে জ্যোতিষ শাস্ত্রের ভূমিকা। মানব জীবনকে, মিউট করেন, মিউট। মানব জীবনকে সুসজ্জিত করতে জ্যোতিষ শাস্ত্রের ভূমিকা। কোনো টপিকস বইতে পাবেন না, এটি গবেষণা করে লিখতে হবে। মানব জীবনকে সুসজ্জিত করতে জ্যোতিষ শাস্ত্রের ভূমিকা। গতবার আমরা দেখেছি, সবাই বই দেখে দেখে লিখেছি। হ্যাঁ, প্রণাম। এবার হচ্ছে তমাল চক্রবর্তী। তমাল চক্রবর্তী আছেন? তমাল চক্রবর্তী হচ্ছে ডিজিটাল যুগে জ্যোতিষ চর্চার চ্যালেঞ্জ ও সম্ভাবনা। ডিজিটাল যুগে জ্যোতিষ চর্চার চ্যালেঞ্জ ও সম্ভাবনা। ঠিক আছে স্যার। ধন্যবাদ। এবার হচ্ছে তমাল চক্রবর্তী, বিপ্লব কুমার মন্ডল। বিপ্লব কে মন্ডল, যিনি আমাদের এই ওয়েবসাইট উপহার দিয়েছেন, তিনি হচ্ছে বিপ্লব কুমার মন্ডল, মানে বিপ্লব কে মন্ডল নামে পরিচিত। এবং উনি তথ্য প্রযুক্তি খাতে অনেক সহযোগিতা করছেন আমাদের। ওনার জন্য আসছে, প্রশ্নটা সেই তথ্য প্রযুক্তি আসছে, বৈদিক জ্যোতিষে তথ্য প্রযুক্তির সমন্বয়। ওরে বাবা, বাহ।
হ্যাঁ, বৈদিক জ্যোতিষে তথ্য প্রযুক্তির সমন্বয়। আসলে তথ্য প্রযুক্তির লোক এসে গেছে সেই তথ্য প্রযুক্তির বিষয় লিখেছেন। হ্যাঁ, এবার হচ্ছে আহ চয়ন রায়। চয়ন রায় আছেন। চয়ন রায়ের জন্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈদিক জ্যোতিষের ভবিষ্যৎ। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এই যুগে মানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈদিক জ্যোতিষের ভবিষ্যৎ। এই কৃত্রিম বুদ্ধিমত্তা আর বৈদিক জ্যোতিষ এর ভবিষ্যৎ কি, এটি কিন্তু এর উপর টপিকস। হ্যাঁ, ঠিক আছে গুরুজি। হ্যাঁ, ধন্যবাদ। এবার হচ্ছে রথীন চক্রবর্তী। রথীন নমস্কার চক্রবর্তী স্যার। আছেন। রথীন নমস্কার স্যার। চক্রবর্তী হচ্ছে গবেষণা ভিত্তিক জ্যোতিষ চর্চার প্রয়োজনীয়তা। গবেষণা ভিত্তিক আমাদের যে আয়োজন, এটি লিখবে হচ্ছে রথীন চক্রবর্তী। সেটি হচ্ছে গবেষণা ভিত্তিক জ্যোতিষ চর্চার প্রয়োজনীয়তা। স্যার স্যার এইটা স্যার আমার আসলে না স্যার একই জিনিস স্যার, একই জিনিস কি স্যার দুজনের? স্যার দুটো এটা হবে স্যার কেন? মিলে গেছে স্যার, সুব্রত দ্বারও গবেষণা ভিত্তিক জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা সেম। তাহলে এটা বাদ স্যার দিই, এটা আমরা এটা বাদ দিই। এটা দুটো আসলো কি করে? আচ্ছা, গবেষণা ভিত্তিক জ্যোতিষশাস্ত্রের দুটো কিভাবে আসলো? জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা হচ্ছে 19 নম্বরে। আমি 19 লিখছি দুইটা আসছে, দুইটা আসছে, 3 নম্বরে একবার আসছে আর এই যে 11 নম্বরে। গবেষণা ভিত্তিক জ্যোতিষ, আমাকে একটু দেখতে দেন। গবেষণা ভিত্তিক জ্যোতিষশাস্ত্রের এটা কি করে দুইবার আসবে? প্রশ্নই তো আসে না, এখানে তো দুইবার নেই। আগে যেটা আসছে সেটা বলেন, সেটা টাইটেলটা কি সেটা? স্যার গবেষণা ভিত্তিক জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা একই? না না, একই স্যার, হ্যাঁ জ্যোতিষ স্যার। চর্চা, জ্যোতিষ চর্চার প্রয়োজনীয়তা, এটা ডাবলই আছে স্যার। জ্যোতিষ চর্চার প্রয়োজনীয়তা ডবল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা ডাবল স্যার। 9 নাম্বার আর 19 নাম্বারে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, সরি, আই এম ভেরি সরি, আমি এটা ছিঁড়ে ফেললাম। স্যার আরেকবার একটু স্যার, স্যার এটা কি স্যার জ্যোতিষ শাস্ত্রের না নাকি স্যার জ্যোতিষ চর্চার? চর্চা, চর্চা, জ্যোতিষ গবেষণা চর্চা। ভিত্তিক জ্যোতিষ চর্চার প্রয়োজনীয়তা, 9 নাম্বারটা কাটতে হবে। স্যার আমিও ভুল লিখছি, জ্যোতিষ শাস্ত্রের প্রয়োজনীয়তা লিখছি, জ্যোতিষ আমিও চর্চার। শাস্ত্রে লিখছিলাম। প্রথমবার জ্যোতিষ শাস্ত্রেরই বলা হয়েছিল, আর এইবার বলা হয়েছে স্যার জ্যোতিষ চর্চার। শাস্ত্রেরই বলা স্যার হয়েছিল মেবি স্যার, ভুল না করে। আচ্ছা, জ্যোতিষ আপনাদের আচ্ছা, শাস্ত্রের ঠিক হলে আছে, সুবিধা হবে এটা স্যার। না বুঝলে সেটা সেরে নেবেন পরবর্তীতে। তবে মনে হয় আর এটা দুইবার হওয়ার সুযোগ মনে হয় থাকবে না। যাই হোক, আসি শাস্ত্রের এবার হলে আমরা সামনের লিখে দিকে দিয়ে আগাই। দিন, হ্যাঁ, আমি লিখে দিয়ে দিব আপনাদেরকে আবার, আচ্ছা, আপনারা লিখে ঠিক রাখেন। আছে। হ্যাঁ, এবার হচ্ছে কি নাম? রথীন চক্রবর্তী। রথীন চক্রবর্তী হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, রতীন চক্রবর্তী হ্যাঁ, রথীন জি জি স্যার। চক্রবর্তী হবে আগামী 25 বছরের জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎ। আগামী 25 বছরে জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎ। এবার রথীন চক্রবর্তী পরে দুর্বা চক্রবর্তী। দুর্বা চক্রবর্তী হবে হচ্ছে জ্যোতিষশাস্ত্রের নৈতিকতা ও পেশাগত মানদণ্ড। জ্যোতিষশাস্ত্রের নৈতিকতা ও পেশাগত মানদণ্ড। ঠিক আছে স্যার। টাইটেল যা থাকবে টাইটেল তাই লিখতে হবে, মানে টাইটেলের পরে আর ওই মানদণ্ড কি বা কেন এগুলো দরকার নেই কিন্তু। এগুলো প্রশ্ন না, এগুলো প্রবন্ধ। এবার আসি কে? দুর্গা চক্রবর্তী গেল নাকি নাকি এবার হ্যাঁ অর্পিতা ব্যানার্জি। অর্পিতা স্যার। অর্পিতা ব্যানার্জি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষায় জ্যোতিষ গবেষণার সম্ভাবনা। আন্তর্জাতিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষায় জ্যোতিষ গবেষণার সম্ভাবনা। প্রত্যেকটা টপিকস কিন্তু একটা বই হতে পারে, বই। এটা বইয়ের নাম, গবেষণার নাম, এটা মাথায় রেখে লিখবেন। জি স্যার। এবার হচ্ছে ঝুমুর পাল। ঝুমুর পাল হচ্ছে মনোবিজ্ঞানের আলোকে গ্রহ নক্ষত্রের প্রভাব। মনোবিজ্ঞানের আলোকে গ্রহ নক্ষত্রের প্রভাব। তারপর হচ্ছে মানস রায়। মানস রায় হচ্ছে জলবায়ু পরিবর্তনে
জ্যোতিষশাস্ত্রের ভূমিকা, জলবায়ু পরিবর্তনে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা। পঞ্চাঙ্গের মানুষ পঞ্চাঙ্গ দিয়ে ভরা কাঁঠাল মরা কাঁঠাল দিয়ে চন্দ্র সূর্যের আকর্ষণ দিয়ে তারপরে লিখতে হবে কিন্তু আচ্ছা গুরুজি চেষ্টা জলবায়ু করবো। পরিবর্তনে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা। আচ্ছা গুরুজি। এইবার সুভাষচন্দ্র রায় আছেন তো? ওনার হচ্ছে সফটওয়্যারের যুগে জ্যোতিষের গোলক ধাঁধা। সফটওয়্যারের যুগে জ্যোতিষের গোলক ধাঁধা।